নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার অনুরোধে ফিরছে লেখক শ্যামল ঘোষের লেখা উন্ননাভ গল্পের অবলম্বনে অপারেশন স্পাইডারের দ্বিতীয় ভাগ, অর্থাৎ এবং উন্ননাভ গল্প অবলম্বনে অপারেশন স্পাইডার 2। লেখক শ্যামল ঘোষের লেখালেখির চর্চা শুরু হয় স্কুল জীবন থেকেই। প্রথম লেখা ছাপা হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের স্কুল ম্যাগাজিন। কলেজের পত্রিকার সম্পাদক 1968 থেকে 69 সালে। চাকরি জীবনের শুরুতেও অনেক লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে গল্প, প্রবন্ধ ও কবিতা। লিখেছেন উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। টেলিগ্রাফ সানডে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ইংরেজি ছোট গল্প। কর্মজীবনে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কলম বন্ধ পড়ে থাকে প্রায় 2 দশক। 2015 সালে 65 বছর বয়সে সমস্ত রকম কাজকর্ম থেকে অবসর নিয়ে নতুন করে লেখা শুরু। প্রথমে সামাজিক মাধ্যমে লেখা দিয়ে শুরু করে গত 6 বছরে লিখেছেন 11টি বই, যা পাঠক মহলে সমাদৃত হয়েছে। 75 বছর পার করেও নিজেকে ব্যস্ত রাখেন পড়াশোনা, ছবি আঁকা এবং দেশ বিদেশ ঘোরার নেশায়। লিখেছেন আরও বই। আজকের গল্পটি আমরা নিয়েছি শ্যামল ঘোষের লেখা বসাক বুক স্টোর্স থেকে পাবলিশড এবং উন্ননাভ এই বইটির থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই এরকম নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা যদি অপারেশন স্পাইডারের প্রথম গল্পটি না শুনে থাকেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে শুনে নিতে পারেন, অথবা শুনে নিতে পারেন পিন কমেন্টস দেওয়া লিঙ্কের মাধ্যমে। এই গল্পটিতে রিক্যাপ আমরা দেব না, কারণ গল্পটির মধ্যেই কিছুটা রিক্যাপ দেওয়া রয়েছে। তবে যারা এখনও প্রথম পর্বটি শোনেননি তাদের অনুগ্রহ করে বলবো প্রথম পর্বটি শুনে নিন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে 3টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্ব শুনবেন আজকে, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক শ্যামল ঘোষের এবং উন্ননাভ গল্প অবলম্বনে অপারেশন স্পাইডার 2। অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া গেল না। অনিমেষের গুপ্তচর জীবনে এত জটিল আর বিশাল ব্যাপ্তির কোনো কেসে জড়িয়ে পড়তে হয়নি আগে। কাউন্টার এসপিওনাজ এজেন্ট হিসেবে তার সব কাজের সঙ্গেই কিছু না কিছু আন্তর্জাতিক রাজনীতি বা অপরাধের যোগাযোগ থাকে, কিন্তু মাকড়সা এবং রুক এর জাল তো বিশ্বব্যাপী। এই প্রথম তার অভিজ্ঞতা হলো যেখানে বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থাগুলো একসাথে হাত মিলিয়ে কাজ করছে। শুধু তাই নয়, পুরো বিষয়টিতে সাহায্য নিতে হয়েছে বিভিন্ন দেশের পররাষ্ট্র দফতর, নৌবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রকের। এই বিশাল ও জটিল কেস সমাধানে ওর অবদান খোলাখুলিভাবে না হলেও আকারে ইঙ্গিতে সবাই স্বীকার করেছে। মৃতদেহের মধ্যে করে ভাইরাস পাচারের কথা ওর মাথাতেই এসেছিল। ষড়যন্ত্রের মধ্যে গমাল মোসার সম্পৃক্ততার কথা অনিমেষ বুঝেছিল, যে কারণে ওরা বেহেরুটে যায়। ও অনুমান করেছে খান্না সাহেব ওর প্রমোশনের জন্য সুপারিশ করবেন। এই পেশাতে এর বেশি স্বীকৃতি আশা করাও যায় না। এই সাফল্য অনেকটা আত্মতৃপ্তির ভাব আনলেও একটা অস্বস্তি তাকে ছেড়ে যাচ্ছে না। এই কেসটা নিয়ে হাসপাতালে এবং ছুটিতে থাকার সময় অনেক পড়াশোনা, খোঁজ খবর করেছে অনিমেষ। অনেকগুলো ধাঁধার সমাধান পাচ্ছে না অনিমেষ, হাজার মাথা ঘামিয়ে। সেগুলো হলো: 1. স্পাইডারের অফুরন্ত টাকার যোগান আসছে কোত্থেকে? নাৎসিদের লুকোনো ধনরত্ন যতই তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ল্যাটিন আমেরিকায় নিয়ে যাক, সে অর্থ তো সীমিত এবং আজকের দুনিয়ার বিচারে এমন কিছু বিরাট অঙ্ক নয় সম্ভবত। তখনকার দক্ষিণ আমেরিকার দেশগুলোর লোভী একনায়কদের প্রচুর মূল্য দিতে হয়েছে তার জন্য। যেরকম বিশ্বজোড়া গোপন কার্যকলাপ তাদের, তা নির্বিঘ্নে চালিয়ে যেতে হলে প্রয়োজন অঢেল অর্থের নিয়মিত যোগান। দ্বিতীয় প্রশ্ন, এই মারণ ভাইরাসগুলো তারা পেল কোথায়? আমেরিকা রাশিয়াকে দোষারোপ করলেও সে যতটুকু জানতে পেরেছে, অ্যাটলান্টার সিডিসির সদর দপ্তরের থেকেও সাইবেরিয়ার কোল্ডসোভার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি দুর্ভেদ্য। সেখান থেকে চুরি হওয়া এত সহজ নয়। ওই জীবাণুগুলো সংরক্ষণ করা এবং সেগুলো আরও শক্তিশালী বা ছোঁয়াচে বানিয়ে তাদের মারণ ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজন অতি উন্নত প্রযুক্তি।
দু একজন বৈজ্ঞানিক বা ছোটখাটো ল্যাবরেটরিতে এই ধরনের কাজ সম্ভব নয়। তাহলে স্পাইডার এই বৃহৎ কর্মকাণ্ড কিভাবে সিআইএ বা মোসাদের কাছ থেকে গোপন রেখেছে? তাছাড়া এই সব দেশের কোনো সংস্থা বেশি সংখ্যায় জীবাণু বিশেষজ্ঞদের কাজে নিলে সিআইএ সজাগ হয়ে উঠবে। কোথাও জীবাণু যুদ্ধের প্রস্তুতি চলছে না তো? তৃতীয় প্রশ্ন, ঠিক ওদের গুপ্ত ল্যাবরেটরির গা ঘেঁষে ওই বিপুল পরিমাণ বিস্ফোরণ কে রেখে দিল? মাঝখানে শুধু একটা দেওয়ালের তফাৎ ছিল। বেইরুটের পুলিশ বলেছে বহুদিন ধরে নাকি ওই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট ওখানে মজুত করা ছিল, কিন্তু কে বা কারা আমদানি করেছিল এবং কি করেই বা এতদিন ধরে সবার অলক্ষ্যে বিপজ্জনকভাবে ওখানে থেকে গেল তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। চতুর্থ প্রশ্ন, পৃথিবীতে ছোট বড় যত সন্ত্রাসবাদী দল আছে তাদের সম্পর্কে ইন্টারনেটে অনেক খবর পাওয়া যায়। স্বাভাবিকভাবেই মিডিয়াও যথেষ্ট সরব তাদের সম্পর্কে। অথচ দি স্পাইডার এবং রোগের মতন ভয়ঙ্কর দল এবং তাদের গাঁট ছড়া বাঁধার কথা মোসাদ জানা সত্ত্বেও অন্য সবাইকে অন্ধকারে রেখেছিল কেন? ওদের যখন মিটিং হয়েছিল কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছিল যে সিআইএর স্টেশন হেড এর সম্বন্ধে খুব একটা ওয়াকিবহল নয়। অথচ বাইরে থেকে মনে হয় সিআইএ, MI6 এবং মোসাদ এর মধ্যে ভালো বোঝাপড়া আছে। অবশ্য এমন হতে পারে এই খবরটা তখন পর্যন্ত অন্য এজেন্সিগুলোর ওপর মহলে সীমাবদ্ধ ছিল, অপেক্ষাকৃত নিচের তলার লোকদের কাছে পৌঁছয়নি। পঞ্চম প্রশ্ন, রোগের উঁচু তলার সদস্য যাদের কথা জানা গিয়েছিল তারা তো আর নেই। এখন কারা ওই গুপ্ত সংগঠনের হাল ধরেছে? সন্দেহ নেই আয়েশা ডেক্সটার রোগের প্রথম সারির নেত্রী ছিলেন। এখন কে ওর জায়গা নেবে? ষষ্ঠ এবং আপাতত শেষ প্রশ্ন, আয়েশার সঙ্গী হয়ে যারা তার সঙ্গে লন্ডন গিয়েছিল তার মৃত ইংরেজ স্বামীর শব নিয়ে, তাদের মধ্যে সৌদি আরবের গুপ্ত পুলিশ মুবাহিতের লোক ছিল। দেখতে হবে এই নিয়ে সৌদিদের পরম বন্ধু মার্কিনরা কি করে। এ সমস্ত অনিমেষ একটা ছোট্ট প্যাডে লিখেছে সাংকেতিক হরফে। এসব বিষয়ে ও একটু শেখেনি, বৈদ্যুতিক মাধ্যমের সঙ্গে ভালো পরিচিত থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ বিষয়ে ছোট ছোট হাতে লেখা নোট রাখার অভ্যাসটা ছাড়তে পারেনি। দুবাইয়ের ওর ছোট কিন্তু সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটে সেদিন এই সব নিয়ে চিন্তা করছিল এবং অন্যমনস্কভাবে ল্যাপটপের স্ক্রিনের দিকে চেয়েছিল। সামনে ছিল রাশিয়ার কোল সোভোতে ভেক্টর নামের বিশাল ল্যাবরেটরির ছবি, যেখানে সিডিসির মতন রোগ জীবাণু সংরক্ষণ করা হয়। অদ্ভুত দেখতে বাড়িটা, যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার থেকে অনুপ্রাণিত। মোবাইল ফোনটা বেজে উঠতে স্ক্রিনে দেখল একটা অজানা নাম্বার। একটু ইতস্তত করে কলটা নিল অনিমেষ। ওদিক থেকে একটি মেয়ের কণ্ঠস্বর শোনা গেল, ইংরেজিতে। হ্যালো, আমি কি মিস্টার দাসের সঙ্গে কথা বলছি? অনিমেষ দাস? হ্যাঁ, আমি অনিমেষ দাস বলছি। আপনি তো দুবাইয়ের ইন্ডিয়ান কনসুলেটে আছেন, তাই না? হ্যাঁ, ঠিক। আমি কি করতে পারি আপনার জন্য? না না, আমার কিছু চাই না। আমার নাম হেতাল মেহতা। আমি আপনার স্ত্রী ঈশিতার বন্ধু। আপনার সঙ্গে অবশ্য কখনো দেখা হয়নি এর আগে, কিন্তু আমরা খুবই ঘনিষ্ঠ। ইনফ্যাক্ট আমরা ছোটবেলায় কলকাতায় একই স্কুলে পড়তাম। এর পরে 7 মিনিট ঈশিতার স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির জীবনের অনেক কথাই অনর্গল বলে গেল হেতাল মেহতা নামক মেয়েটি। অনিমেষ একটু অবাক হল। ঈশিতার একজন এরকম ঘনিষ্ঠ বন্ধু দুবাইয়ে ছিল, অথচ ঈশিতা তাকে বলেনি। অবশ্য দুবাইয়ে তাদের দাম্পত্য জীবনের শেষ কয়েকটা মাস ওদের সম্পর্ক শীতল হয়ে আসছিল। ওরা আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছিল। অনিমেষ ঈশিতাকে শুরুতে বোঝানোর চেষ্টা করলেও শেষের দিকে হাল ছেড়ে দিয়েছিল, কারণ ও ভেবে দেখেছিল এই চাকরি ছেড়ে অন্য কিছু কাজে সে মন বসাতে পারবে না। অপরদিকে ঈশিতাও তার সিদ্ধান্তে অনড় ছিল। কিন্তু এই হেতাল মেহতা দেখা যাচ্ছে ঈশিতা সম্পর্কে সবকিছু জানে, শুধু ঈশিতা যে 4 দিনের মতন তার জীবন থেকে চলে গিয়েছে সেটা বোধ হয় এ জানে না। কিন্তু হেতালের পরের কথায় সে একটু চমকে গেল। মিস্টার দাস, ঈশিতা তো এখন দুবাই ফিরছে না। ইউ মাস্ট বি ফিলিং ভেরি লোনলি। একদিন কি আমরা দেখা করতে পারি না?
কোনো একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করতে পারি। মনে করুন আমিই আপনাকে ডেটে ডাকছি। আপনি কি এখানে একা থাকেন? হ্যাঁ, আমার একটা কোম্পানি আছে, নট ভেরি বিগ। বারদুবাইতে আমার অফিস। আসুন না ডিনারে, আমার সম্পর্কে আমি সব বলবো আপনাকে। অনিমেষের একটু অস্বস্তি হচ্ছিল। তার পেশা তাকে সাবধানী হতে শিখিয়েছে। সে একটু ইতস্তত করে ভদ্রভাবে হেতাল মেহতাকে বলল, দেখুন, আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছি, কারণ লম্বা ছুটি নেওয়ার পর সবে মাত্র কাজে জয়েন করেছি। আরে রে রে, সন্ধ্যায় তো কাজ থাকে না নাকি? ঠিক আছে, ডিনার না হোক, উই ক্যান মেট ওভার আ কাপ অফ টি, তাই না? আমি এই মুহূর্তে কথা দিতে পারছি না, আপনার নাম্বার সেভ করে রাখছি, পরে জানাচ্ছি আপনাকে। ঠিক আছে, আপনি ঈশিতাকে ফোন করবেন তো আমার সম্পর্কে জানবার জন্য? নো প্রবলেম এট অল। আবার খিলখিল করে হাসে মেয়েটি, অনিমেষের অস্বস্তি বাড়িয়ে দিয়ে। আমাকে জানাবেন কিন্তু, এড়িয়ে যাবেন না, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। দায়সারা গোছের উত্তর দিয়ে লাইনটা কেটে দেয় অনিমেষ। পর মুহূর্তেই ফোন লাগায় ঈশিতাকে। ঈশিতা ধরতে ওকে জানায় হেতাল মেহতার কথা। ঈশিতা খুব অবাক হয়ে বলে, হেতাল ফোন করেছে তোমাকে দুবাইয়ে? আশ্চর্য তো, ও তো আমার সঙ্গে স্কুলে পড়তো, মোটামুটি বন্ধুত্ব ছিল আমাদের। ওর বাবার কি সব ওই মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা আছে, বেশ বড় লোক। আর ওর বাড়িতে আমিষ রান্না নিষিদ্ধ ছিল, কিন্তু হেতাল আবার খুব ডিম আর চিকেন খেতে ভালোবাসতো। আমার টিফিনে চিকেন স্যান্ডউইচ বা অমলেট থাকলেই ভাগ বসাতো। অবশ্য আমাকেও খাওয়াতো, ধোকলা এসব খাওয়াতো। বেশ হাসি খুশি মেয়েই ছিল, আর পড়াশোনায় মাঝারি। তুমি আশ্চর্য তো বললে কেন? না, আশ্চর্য এই জন্য লাগছে যে কলেজে ওঠার পর তো যোগাযোগ একেবারেই কমে গিয়েছিল, ইউনিভার্সিটিতেও তো একেবারেই ছিল না। বিয়েতে ওকে তো আমি ইনভাইটও করিনি, হেতালও নিজের বিয়েতে আমাকে বলেনি। খবর পেয়েছিলাম ওর বিয়ের পর ওমান না কুয়েত কোথায় যেন একটা চলে গেছে বরের সঙ্গে। কথাবার্তা তো একেবারে ছিল না বললেই চলে। তবে 3-15 আগে আমার কাছে একটা ওর ফোন আসে। সত্যি বলতে এতদিন পরে আমি তোর গলার আওয়াজটা ভুলেও গেছি। প্রথমে তো আমি চিনতেই পারিনি, তারপর স্কুলের কথা বলতে মনে পড়লো। বললো এখন নাকি ও দুবাইতেই থাকে, আর অনেক গল্পও করলো। তুমি কি আমার কথা বলেছিলে ওকে? হ্যাঁ, আমি বলেছিলাম যে তুমি ইন্ডিয়ান কনসুলেটে চাকরি করো, আর আমি প্যান্ডেমিক শুরু হওয়ার আগে অব্দি ওখানে ছিলাম, এইসবই। তুমি কি ওকে কোনোভাবে বুঝতে দিয়েছো যে আমাদের সেপারেশন হতে চলেছে? পাগল নাকি? এত বছর পর একজনের সাথে কথা হলো, যার কথা প্রায় আমি ভুলেই গিয়েছিলাম, তাকে এই সমস্ত বলবো? কি যে বলো না তুমি। না না, আসলে তোমার বন্ধু কেন যেন মনে হলো আমার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছে। দেখা করার জন্য একেবারে যেন নাছোড় বান্দা। তাহলে তো ভালোই, দেখা করোই না একবার, দেখো ওর ইচ্ছেটা কি। কিন্তু আমি ভাবছি ওর বরটা গেল কোথায়? হুম, তোমার পুরনো গুজো বন্ধুর সঙ্গে ফ্ল্যাট করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আর তাকে বন্ধুই বা বলি কি করে? তোমার কাছে খবর নিয়ে তারপর আমার সঙ্গে সান্ধ্য অভিসারে যেতে চায়। আরে ওরকম ভাবছো কেন? হয়তো কোনো প্রয়োজন আছে, কনসুলেটে একজন পরিচিত মানুষ আছে জেনে হয়তো পরিচিত হতে চাইছে। জাস্ট পাবলিক রিলেশন হতে পারে না? এটা সম্ভবত ঈশিতা ঠিকই বলেছে। স্থানীয় ভারতীয় অভিবাসীরা অনেকেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে চায়। বিদেশে কখন সাহায্যের দরকার পড়ে কে বলতে পারে। দু একটা মামুলি কথাবার্তার পর অনিমেষ ঈশিতাকে গুড নাইট বলে ফোন কেটে দিল। একটু কি মিস করছে ঈশিতাকে? ভাবনাটাকে প্রায় জোর করেই মাথা থেকে সরিয়ে দিল অনিমেষ। খান্না সাহেবের সঙ্গে অনিমেষ তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চাইছিল। পরদিন তার সুযোগ পেয়ে গেল বিনা চেষ্টাতেই। খান্না সাহেব ওর চেম্বারে ডেকে অনিমেষের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খোঁজ খবর নিয়ে হঠাৎ তার বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করলেন। ঈশিতার সঙ্গে যে তার বিচ্ছেদ হতে চলেছে সেটা খুব কম লোকেই জানে, কিন্তু দেখা যাচ্ছে খবরটা ইতিমধ্যেই তার বসের কানে পৌঁছে গেছে। তাতে অবশ্য খুব অবাক হল না অনিমেষ।
তার বিভাগে সবার ব্যক্তিগত জীবনের ওপরে যে নজরদারি রাখা হয় সেটা তার জানা ছিল। অস্বীকার করল না অনিমেষ। খান্না সাহেব মৌখিক সমবেদনা জানালেও অনিমেষের মনে হল অধস্তন কর্মচারীর বৈবাহিক জীবনের ঝড়ঝঞ্ঝা নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন। সম্ভবত মনে মনে একটু খুশিও হয়েছেন। যদিও অনিমেষ এখন আর ঠিক জেমস বন্ড মার্কা ফিল্ড এজেন্ট নয়, কিন্তু প্রয়োজনে তাকে অ্যাকশনে যেতে হয়, বিশেষ করে এই কেসটার মতন জটিল ও গুরুত্বপূর্ণ কেস হলে। পরিবারের পিছুটান থাকলেও মনে দুর্বলতা আসে, জানেন খান্না সাহেব। অনিমেষও এই আলোচনাটা শেষ করে যে প্রশ্নগুলো ওকে বেশ কিছুদিন ধরে ভাবাচ্ছে সেগুলো একটা একটা করে খান্না সাহেবকে জানালো। খান্না সাহেব বেশ আগ্রহ নিয়ে শুনলেন, তারপর বললেন, ইন্টারেস্টিং, কিন্তু সরকার এ নিয়ে তদন্ত করার সবুজ সংকেত আমাদের দেবে না। কারণ বিষয়টা যে কত গভীরে বা কোনো পরাশক্তি এর সঙ্গে জড়িত আছে কিনা, অথবা কোন কোন দেশের স্বার্থ আছে স্পাইডারের মতো একটা সংগঠনকে মদত করতে, তা বলা মুশকিল। এটা কমপ্লিটলি আমার এখতিয়ারের বাইরে। আচ্ছা, তোমার কি কোনো থিওরি আছে এই বিষয়ে? না স্যার, তবে আমি অবসর সময় ইন্টারনেট ঘেটে দেখি যতটা খবর পাওয়া যায়। খান্না সাহেব ওকে উৎসাহ দিলেন না, আবার বাধাও দিলেন না। ওদের কথোপকথন অন্য বিষয়ে চলে যেতে অনিমেষ ভাবল সুরিন্দর খান্না এই বিষয়ে মাথা ঘামাতে চান না। দুদিন পর আবার এক সন্ধ্যায় হেতাল মেহতার ফোন এলো। অনিমেষ লক্ষ্য করল এবার মিস্টার দাস না বলে হেতাল ওকে অনিমেষ বলে সম্বোধন করল। আবার অনুরোধ করল পরের শুক্রবার সন্ধ্যায় কোথাও দেখা করার জন্য। এবার ভদ্রতা না করে অনিমেষ সোজাসুজি ওকে প্রশ্ন করল যে কেন সে ওর সঙ্গে দেখা করার জন্য এত উৎসুক। জবাবে খুব গাঢ় গলায় সে বলল, মনে করুন আমি আপনাকে সিডিউস করতে চাই। অস্বস্তিটা আরও প্রকট হল। শত্রু দেশের গোয়েন্দা দফতর সুন্দরী সেক্সি মেয়েদের কাজে লাগায় ফাঁদে ফেলার জন্য, যাকে মিডিয়ার ভাষায় হানি ট্র্যাপ বলে। সেরকম কেউ নয় তো। মুখে বলল, আপনার সেন্স অফ হিউমারের প্রশংসা করছি। মুশকিল হলো আপনিও বিবাহিত আর আমিও, কাজেই ভুল, আমি ডিভোর্সি। দুবাইয়ে একাই থাকে, সাকসেসফুল বিজনেস ওম্যান। আর যত জানি আপনাদের বিবাহিত জীবন এখন তো বেশ তরঙ্গ সংকুল, তাই না? চমকে গেল অনিমেষ। কোথাও কি বিপদ সংকেত পাওয়া যাচ্ছে? কি করে জানলো ওদের সম্পর্কের কথা? তার দূতাবাসের দু একজন ঘনিষ্ঠ লোক কিছুটা জানে, আর দুদিন আগে বোঝা গেল তার বসও কিছু আন্দাজ করেছেন। ঈশিতা নিশ্চয়ই বলেন তার স্বভাব নয় ব্যক্তিগত কথা বাইরের কারোর সঙ্গে আলোচনা করা। নিজের মা বাবাকে ছাড়া সম্ভবত কারো কেউ বলেনি সে ওর মিউচুয়াল সেপারেশনের কথা। হেতালকে জিজ্ঞেস করল, এরকম অদ্ভুত কথা আপনাকে কে বলল? কেউ না বললেও আন্দাজ করাটা কি খুব কঠিন? ফ্লাইট চালু হয়েছে, তবু ঈশিতা কলকাতায় বসে আছে। আপনি সিক লিভে ছিলেন, তবুও সে আপনাকে দেখার জন্য ব্যস্ত হয়ে ছুটে এলোই না, এবং সে পিএইচডি করার জন্য আবার ইউনিভার্সিটিতে যাতায়াত পর্যন্ত করছে। আমি যতদূর জানি আপনার কলকাতায় পোস্টিং হবার খুব একটা সম্ভাবনা নেই। তো 2 আর 2 4 করতে শার্লক হোমস না হলেও বোধহয় চলে, তাই না মিস্টার অনিমেষ দাস? ও যে আহত হয়েছিল এবং সিক লিভে ছিল তা ঈশিতাকে জানানো হয়নি, কিন্তু কি করে জানল? অস্বস্তিটা আরও বাড়ল। হঠাৎ একটা সিদ্ধান্ত নিল অনিমেষ, এর সঙ্গে দেখা করতে হবে শুক্রবার। ওকে, উইল মিট নেক্সট ফ্রাইডে। কোথায় বলুন? দ্যাটস লাইক আ গুড বয়। একটা ভালো হোটেলের নাম বলল হেতাল। তাদের একটা পুল সাইড রেস্তোরাঁ আছে, সেখানেই দেখা হবে। হেতাল টেবিল রিজার্ভ করে রাখবে। ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী ওদের কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করবে সবকিছু আগের থেকে জানিয়ে অনুমতি নিতে হয়, যদি না কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে দেখা করতে যায়। হেতাল মেহতা তার আত্মীয় বা বন্ধু কোনোটাই নয়, এবং কোথাও যেন অঙ্ক মিলছে না। ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সাবধান হতে বলছে। সেজন্য অনিমেষ ওর শুক্রবারের গন্তব্য এবং সন্ধ্যা আড্ডার সঙ্গিনীর কথা নিয়ম মতো রিপোর্ট করল আগেই। বৃহস্পতিবার ওর লাঞ্চের পরে একটা জরুরি মিটিং ছিল।
মোবাইল ফোন সুইচ অফ করে বাইরে জমা রেখে যেতে হয়েছিল। মিটিংয়ের পর ফোন চালু করে দেখল ঈশিতার অনেকগুলো মিসড কল। হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ফোনে পাচ্ছি না, এক্ষুনি কল করো, ইটস আর্জেন্ট। একটু চিন্তিত হয়ে ঈশিতাকে ফোন করলো অনিমেষ। কেন ফোন ধরেনি বলার আগেই ঈশিতা কথা বলা শুরু করে দিল। কি হয়েছে? অনেকবার কল করেছো দেখলাম। শোনো, এই হেতাল মেহতা জাল, ডোন্ট মিট হার। জাল মানে? আরে জাল মানে আমার যে বন্ধু ছিল হেতাল মেহতা, সে গত বছর লন্ডনে কোভিডে মারা গেছে। ছোটবেলা থেকে ওর হাঁপানি ছিল, বোধহয় ডায়াবেটিসও ছিল। আমার কিছু কমন ফ্রেন্ডসদের সাথেই ওর ব্যাপারে খোঁজ খবর করছিলাম, আর তাতেই আমি এটা জানতে পারলাম এটা অন্য কেউ, মানে হেতাল সেজে তোমার সঙ্গে দেখা করতে চাইছে। এবং আর সব থেকে বড় কথা, যে পরিমাণে খবর জোগাড় করেছে হেতালের ব্যাপারে, আর যে পরিমাণে হেতালের সম্বন্ধে এত খবর জোগাড় করেছে, তাতে তাতে ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছে না? ঈশিতার গলার আওয়াজে তার উৎকণ্ঠা স্পষ্ট। তাহলে ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে ঠিকই সাবধান করেছিল। চিন্তিত হলো অনিমেষ, তবে ঈশিতাকে সেটা বুঝতে না দিয়ে বলল, বাহ, তোমাকে দেখছি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি দিতে হবে। ঠাট্টা নয়, আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব সিরিয়াস। ঈশিতার উদ্বেগটা ভালো লাগলো না অনিমেষের। মুখে বলল, না না, তুমি চিন্তা করো না, আই উইল বি কেয়ারফুল। ঈশিতা ফোন রাখার পরেই অনিমেষ খান্না সাহেবকে ফোন করল। সমস্ত শুনে তিনি একটু চিন্তা করে বললেন, দেখো, এখন আমাদের সামনে দুটো রাস্তা আছে। প্রথমত, তুমি শুক্রবার ওই নকল হেতালের সঙ্গে দেখা করলে না, ও বুঝে যাবে তুমি ওকে সন্দেহ করছো, এবং এরপর ও তোমাকে আর বিরক্ত করবে না। অবশ্য সেক্ষেত্রে আমরা ওর পরিচয় বা ওকে কারা কাজে লাগিয়েছে সে সম্পর্কে অন্ধকারে থেকে যাব। দ্বিতীয় রাস্তা হলো, আমরা ওর জন্য একটা ফাঁদ পাততে পারি। ওর হাবভাব দেখে মনে হচ্ছে আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী দেশের গুপ্তচর সংস্থার হাত আছে। এরকম হানি ট্র্যাপ দিয়ে এর আগেও আমাদের দেশের মিলিটারির কিছু লোককে হাত করেছে। এটা ওদের পুরনো খেলা। স্যার, আমার দ্বিতীয় অপশনটাই ঠিক মনে হচ্ছে। হয়তো ওকে ধরে খুব একটা লিড পাবো না আমরা, সম্ভবত খুব জুনিয়র লেভেলের ফিল্ড এজেন্ট হবে। তবুও একটা চেষ্টা করা যেতেই পারে। ঠিক আছে, তুমি দুজনকে সঙ্গে নাও ব্যাকআপের জন্য, আর চেষ্টা করো ওকে তোমার গাড়িতে তোলার, অ্যাজ ইফ তুমি ওকে নিজের ফ্ল্যাটে এবং বিছানায় নিয়ে যেতে চাইছো। বৃহস্পতিবার অনিমেষ ওর জুনিয়র হর্ষ মাথুরকে পাঠালো হোটেল এবং বিশেষ করে পুল সাইড রেস্তোরাঁ দেখে আসতে এবং ছবি তুলে আনতে। সে প্রচুর দিরহাম খরচা করে একটা শোয়ারমা আর এক কাপ কফি খেয়ে অনেক ছবি আর ভিডিও করে নিয়ে এলো। ঠিক হলো রেস্তোরাঁ থেকে বেরোনোর জায়গার পাশেই হর্ষ থাকবে, আর বাইরে লবিতে থাকবে অনিমেষের আর এক সহকর্মী রাজন। হর্ষ মাথুর এবং অনিমেষের পকেটে পেনে লোকানো স্পাই ক্যামেরা ভিডিও ছবি তুলতে থাকবে, যা রাজনের মোবাইলে এবং খান্না সাহেবের ল্যাপটপে যাবে। যদিও পেন ক্যামেরা খুবই প্রাগৈতিহাসিক ব্যাপার আজকের যুগের গুপ্তচরের দুনিয়ায়, কিন্তু আর কোনো আধুনিক গ্যাজেট ওদের কাছে ছিল না। অনিমেষের পেনে অবশ্য মাইক্রোফোনও আছে, সরাসরি ওদের কথোপকথন শুনতে পাবে সুরিন্দর খান্না। হোটেলের সিকিউরিটিতে একটা নেপালি আর একজন কেরালার ছেলেকে হাত করা হলো কিছু দিরহাম খরচা করে। দরকার হলে তাদের সাহায্য পাওয়া যাবে। অনিমেষের চিন্তা হচ্ছিল শেষ পর্যন্ত বহরম্ভে লঘু ক্রিয়া না হয়। শুক্রবার বেলা 11টায় জাল হেতাল মেহতার ফোন এলো। আজ সন্ধ্যায় আমাদের দেখা হচ্ছে তো অনিমেষ? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কখন? 6:30। ওই সময় খুব একটা বেশি লোক থাকে না ওই রেস্তোরাঁয়। আমরা একটা নিরিবিলি কোণের টেবিল বেছে নেব, ওকে? হোটেলের সুইমিং পুলটা বেশ বড়, তার 3 দিকে ছড়িয়ে ছিটিয়ে দূরে দূরে চেয়ার টেবিল রাখা। পুলের একদিকটায় একটা কৃত্রিম ঝর্ণা থেকে অবিরাম জল পড়ছে ঝিরঝির করে। অনন্ত বিলাসবহুল এই হোটেলের সব কিছুই মহার্ঘ। অনিমেষ 6:15 মধ্যে পৌঁছে গেল। ঢোকার সময় লক্ষ্য করল লবির প্রবেশদ্বারের কাছেই একটা সোফায় রাজন বসে আছে। পুল সাইড রেস্তোরাঁয় একটা কোণার টেবিল বেছে নিয়ে সেখানে আরাম করে বসল অনিমেষ। এই জায়গাটা রেস্তোরাঁর সীমানা বলা যেতে পারে। তারপর সবুজ ঘাসের একটা বেশ বড় লন। লনের মাঝে মাঝে খেজুর গাছ বসানো, সেগুলোকে গোল করে ঘিরে নানা রঙের ফুল গাছ সুন্দর করে সারি দিয়ে বসানো চমৎকার একটা ডিজাইন তৈরি করে। লনটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা।
রেস্তোরাঁর এলাকা আর লন আলাদা করার জন্য একটা ফুট 3 উঁচু সবুজাভ গ্রানাইটের দেওয়াল আছে, তার উপর একটু দূরে দূরে আলো দেওয়া। অনিমেষ যখন পৌঁছল তখন আলো জ্বলছে, যদিও সূর্যাস্ত তখনও হয়নি। পুলের জলের নিচেও নানা রঙের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনিমেষ ছাড়া আর 2জন সাদা আলখাল্লা পরা শেখ ছিল রেস্তোরাঁয়, তবে ওর টেবিল থেকে অনেক দূরে, একেবারে উল্টো দিকে। হর্ষ মাথুরকে বলা হয়েছে হেতাল মেহতা আসার পর রেস্তোরাঁয় ঢুকতে। ওয়েটার অর্ডার নিতে আসতে অনিমেষ তাকে বলল আর একজন আসছে, সে আসার পর অর্ডার দেবে। ওয়েটার মিনারেল ওয়াটারের একটা বোতল রেখে চলে গেল। অনিমেষের গলা শুকিয়ে গিয়েছিল। দুবাইয়ের শুষ্ক আবহাওয়ায় এটা সবারই হয় কম বেশি। ঠান্ডা জল গ্লাসে ঢেলে বেশ কয়েক চুমুক পান করল অনিমেষ। ঠিক 6:30টার সময় একটা ফর্সা স্মার্ট চেহারা তরুণীকে রেস্তোরাঁয় ঢুকতে দেখা গেল। পোশাক একেবারেই ফ্লার্ট করার মতন নয়, বরং কোনো কর্পোরেট এক্সিকিউটিভ মিটিংয়ে আসছে মনে হয়। কালো স্যুট পরনে, কালো রঙের মাস্ক মুখে থাকার জন্য চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। লম্বা ছিপছিপে ফিগার, ছোট করে কাটা চুল। সুন্দরী কিনা বোঝা না গেলেও আগন্তুক মহিলা আকর্ষণীয় হবে এমনটা আন্দাজ করল অনিমেষ। যেহেতু রেস্তোরাঁয় অনিমেষই একমাত্র একা বসেছিল, মহিলা সোজা তার টেবিলের দিকেই এগিয়ে এলো। মাস্ক খুলে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, Animesh, am I right? Yes, exactly. And you are Hetal Mehta, I guess. No, I'm not Hetal Mehta. আমার নাম নাসরিন খান। তার মানে? চেষ্টা করেও নিজের হতভম্ব ভাবটা লুকোতে পারে না অনিমেষ। তাহলে হেতাল মেহতা সেজে কথা বলছিলে কেন? ইনপারসোনেশন একটা গুরুতর অপরাধ, জানো না? উত্তর না দিয়ে অনিমেষের সামনের চেয়ারটা টেনে বসে পড়ে মেয়েটি। হাতে একটা প্যাকেট ছিল, টেবিলের উপর রাখে। ধীরে সুস্থে কোটের বোতাম খোলে। নিচে লাল রঙের একটা টপ, বিপজ্জনক রকমের খোলা গলায়। তার স্তন বিভাজিকা অনেকটাই উন্মুক্ত। না তাকানোর চেষ্টা করা সত্ত্বেও অনিমেষের চোখ ওই দিকেই চলে যাচ্ছিল। কুল ডাউন মিস্টার দাস। আমি জানি ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো হেতাল মেহতা মারা গেছে। ওর পরিস্থিতিটা আমি ব্যবহার করেছি শুধু তোমার সঙ্গে আলাপটুকু করবার জন্য। আমি এও জানি তোমার একজন সহকর্মী নিচের লবিতে বসে আছে, আর একজন এক্ষুনি এখানে আসবে। তোমার পকেটের এই প্রিমিটিভ ডিভাইসটা আমাদের ভিডিও অডিও পাঠিয়ে দিচ্ছে তোমার বস মিস্টার খান্নাকে। এই মুহূর্তে সম্ভবত ভদ্রলোকের ব্লাড প্রেশার বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে। অনিমেষের পকেটের পেনটার দিকে তাকিয়ে একটা কৃত্রিম মিষ্টি হাসি দিল মহিলা, যে নিজেকে নাসরিন খান বলেছে। অনিমেষকে প্রশ্ন না করতে দিয়ে আবার মুখ খুলল নাসরিন। তবে এবার এগিয়ে আসা ওয়েটারের দিকে তাকিয়ে 2 ক্যাপুচিনো কফি এবং চিকেন স্যান্ডউইচের অর্ডার দিল অনিমেষের পছন্দ জিজ্ঞেস না করি। ওয়েটার দূরে চলে যেতে অনিমেষকে বলল, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি তোমাকে এবং তোমার এজেন্সিকে কিছু বলতে এসেছি। আর হ্যাঁ, তোমার ব্যাকআপ 2 জন যেমন রয়েছে, আমার ব্যাকআপ তেমন 7 জন, ইনক্লুডিং দ্যাম। দূরের টেবিলে আলোচনারত 2 শেখের দিকে ঈষৎ মাথা হেলায়। কাজেই কোনো রকম চালাকি করবার চেষ্টা করো না। তোমার উপরে এই মুহূর্তে কিন্তু অনেকের নজর আছে। হঠাৎ কোনো অস্বাভাবিক নড়াচড়া করলে তোমার শরীরে খুব নিঃশব্দে এসে বিঁধে যাবে একটা ছোট্ট তীর। কুরারে নামে একরকম বিষের নাম শুনেছ নিশ্চয়ই। 15 মিনিটের মধ্যে চিকিৎসা না পেলে তুমি সোজা নরকে পৌঁছে যাবে। একটু ঘুরে ওই সাদা আলখাল্লা পরা শেখ 2 জনের দিকে ইশারা করে মেয়েটি। একজনের হাতে একটা ফুটখানেক লম্বা কাঠের ব্যাটনের মতন জিনিস। আলতো করে ধরা হলেও একটা দিক ওর দিকেই। শেখরা কিন্তু নিজের মধ্যেই গল্পে মশগুল। একবারও ওদের দিকে ফিরে দেখল না। ওর দিকে ঘুরে হেতাল ওরফে নাসরিন বলে, ওটা একটা ব্লো গান। একটা লুকানো বোতাম টিপলে উচ্চ চাপে রাখা বাতাসের ধাক্কায় বিষ মাখানো তীর তোমার শরীরে বিঁধে যাবে। কাজেই শান্ত হয়ে বসো। অনিমেষ বোঝার চেষ্টা করল ওর বিপদের মাত্রা ঠিক কতখানি। কোনো কারণে ও দ্রুত চিন্তা করতে পারল না। বাধা দিয়ে অনিমেষ বলল, কি বলছো আমি কিছুই বুঝছি না। কি চাও তুমি আমার কাছে?
তুমিও তোমার এজেন্সি আমাদের অপূরণীয় ক্ষতি করেছো। এক সেকেন্ড, আমাদের মানে? তুমি কাদের হয়ে কথা বলছো? কিসের ক্ষতির কথা বলছো তুমি? নাইস ট্রাই মিস্টার দাস, কিন্তু ছেলে মানুষের মতো। তুমি চাইছো আমি তোমাকে সব বলতে থাকবো, আর তোমার বস মনের আনন্দে সেগুলো রেকর্ড করে তোমাদের যেসব দুষ্কর্মের সাথী আছে বিভিন্ন দেশে তাদের পাঠিয়ে দেবে। তোমার কি মনে হয় আমরা এতটাই বোকা? অনিমেষ চোখের কোণা দিয়ে দেখল 3 জন পুলিশ ইউনিফর্ম পরা লোক ঢুকলো রেস্তোরাঁর প্রবেশদ্বার দিয়ে। তাদের সঙ্গে হোটেলের সিকিউরিটির 2 জন লোক এবং একজন স্যুট টাই পরা সুদর্শন মধ্যবয়স্ক মানুষ, যার মুখে চিন্তার ছাপ এত দূর থেকেও বোঝা যাচ্ছে। নাসরিন এবারেও ঘুরে দেখল না নবাগতদের দিকে, শুধু বলল, মিস্টার দাস, তোমার আর তোমার উপরওয়ালাদের জন্য একটা মেসেজ। যে বিষয়ে তোমরা নাক গলিয়েছিলে এবং তুমি এখনো কৌতূহল দেখাচ্ছ, সেটা তোমাদের জন্য খুবই বৃহৎ একটা ব্যাপার। তোমাদের দেশ যতই উন্নতি করুক, এখনো তোমাদের লক্ষ লক্ষ মানুষকে এখানে চাকরি করতে আসতে হয়, দেশে টাকা পাঠাতে হয় সংসার চালানোর জন্য। তোমরা যদি নিজেদের ইউএসএ বা ইউকের সমপর্যায়ে ভাবো, তাহলে ব্যাপারটা খুব হাস্যকরই হয়ে দাঁড়ায়, তাই না? ততক্ষণে পুলিশ অফিসাররা এবং অন্যান্যরা ওদের টেবিলের কাছে চলে এসেছে। হঠাৎ নাসরিন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করতে শুরু করল, What do you think? I am drug addict? তোমার সাহস কি করে হয় এই কথা আমাকে বলবার? হ্যাঁ? বলতে বলতে নাসরিন পুলিশ অফিসারের দিকে ঘুরে আরবি ভাষায় কিছু বলতে লাগলো। অনিমেষ মোটামুটি আরবি জানলেও নাসরিন এত তাড়াতাড়ি কথা বলছিল যে সব কথা ওর বোধগম্য হচ্ছিল না। তবে কোকেন কথাটা কয়েকবার শুনতে পেল। একজন পুলিশ অফিসার গ্লাভস পরা হাতে সন্তর্পণে টেবিলের ওপর রাখা প্যাকেটটা তুলে নিল। অনিমেষের দিকে তাকিয়ে আরবিতে জিজ্ঞেস করল, এতে কি আছে? অনিমেষ ইংরেজিতে উত্তর দেয়, আমি কি করে জানবো? এই প্যাকেট তো উনি এনেছেন। মিথ্যে কথা বলছে ইন্ডিয়ান লোকটা। আমাকে ইন্ডিয়াতে বিজনেস করার ব্যাপারে আলোচনা করার জন্য ডেকে এনে কোকেন বিক্রি করতে চাইছে। পুলিশ অফিসার প্যাকেটটা উল্টে পাল্টে দেখছিল। যে দিকটা টেবিলের নিচের দিকে ছিল সেখানে একটা ছাপ আঙুল দিয়ে দেখালো সে। এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ড থমকে গেল অনিমেষে। ব্রাউন পেপারের পেট মোটা খামটার কোণের চিহ্নটা খুব পরিচিত। ওদের দূতাবাসে এরকমই খাম ব্যবহার হয়। একটা কাঁচি বার করে খুব সাবধানে খামটার একপাশ কাটল পুলিশ অফিসার। তারপর ভিতরে উঁকি মেরে দেখে খামটা উপুড় করে দিল টেবিলের উপর। বেশ কয়েকটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট বেরিয়ে এলো। প্রত্যেকটার মধ্যে পাউডারের মতন কিছু ভরা। একটা খুলে শুঁকিয়ে অফিসারের একজন বলল, কোকেন। অনিমেষ বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে তার আইডি কার্ড বার করতেই একজন সেটা ছোঁ মেরে ওর হাত থেকে নিয়ে নিল। তারপর বলল, আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। অনিমেষকে কথা বলার সুযোগ না দিয়েই ওর হাতে হ্যান্ডকাফ পরিয়ে ওকে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে হোটেলের বাইরে অপেক্ষমান একটা বড় ভ্যানে তোলা হলো। অনিমেষের বাধা দেওয়ার শক্তি ছিল না, তার বোধ বুদ্ধিও কিরকম যেন আচ্ছন্ন হয়ে গিয়েছিল। খান্না সাহেব হন্তদন্ত হয়ে সদল বলে পৌঁছল মিনিট 10 পরে। আমেরিকার মেরিল্যান্ডে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা সংক্ষেপে এনএসএর হেড অফিস দেখলে মনে হবে একটা বিশাল আকৃতির কালো আয়তাকার বাক্স। তার পিছনে অপেক্ষাকৃত উঁচু কিন্তু আড়ে বহরে ছোট আর একটা কালো বাক্সর মতন বাড়ি ওই অফিসেরই অঙ্গ। বেশিরভাগ মানুষই জানে না ওই অফিসে আমেরিকার সবচেয়ে গোপন ও ক্ষমতাশালী গুপ্তচর সংস্থার মূল ঘাঁটি। 1952 সাল থেকে এই সংস্থা দেশের ভিতরে ও বাইরে তাদের কাজ চালিয়ে যাচ্ছে সাধারণ নাগরিকদের অজ্ঞাতসারে। যদিও তাদের দেওয়া করের টাকা থেকেই এদের $11 বিলিয়ন বার্ষিক বাজেট আসে। অনেকের ধারণা আমেরিকার অন্য গুপ্তচর বা গোয়েন্দা সংস্থাগুলোর উপরেও নজরদারি করে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এনএসের 5 তলার একটি প্রশস্ত ঘরে এক্সিকিউটিভ ডিরেক্টর সিডনি স্ট্যাথাম রুদ্ধদ্বার মিটিংয়ে আছে তার আরও 2 জন অধস্তন অফিসারের সঙ্গে। এনএসএতে সিডনির উপরওয়ালা আরও 2 জন থাকলেও এজেন্সির কাজকর্মের দায়িত্ব প্রধানত সিডনিরই ওপরে।
বছর ৪৫-এর এই স্বর্ণকেশী মহিলার মুখে প্রায় সব সময় একটা আলগা হাসি লেগে থাকলেও ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় হাসিটা তার চোখ স্পর্শ করে না। অনেকগুলি ভাষা জানা এই মহিলার এনএসের উচ্চপদে উত্তরণের গতি নজিরবিহীন। আজকের আলোচনার বিষয় কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা, যার সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থার বাইরে কেউ কিছুই জানে না। সিডনির মুখে আজ চিরপরিচিত হাসিটি অনুপস্থিত, কারণ গত বছর সংযুক্ত আরব আমিরশাহী এবং বেহরুটের ঘটনায় সিআইএ হাত মিলিয়ে কাজ করেছে ইংল্যান্ড, ইসরায়েল, রাশিয়া এবং ভারতের গুপ্তচর বাহিনীর সঙ্গে। যদিও এই বোঝাপড়ার অনুমতি সিআইএর মধ্যপ্রাচ্যের ভারপ্রাপ্ত অফিসাররা নিয়েছেন তাদের ল্যাংলির হেড অফিস থেকে। এনএসএকে এই বিষয়ে কিছু জানানোর প্রয়োজন মনে করেননি সিআইএর ওপর মহল। সিডনির বিশেষ আপত্তি রাশিয়ান এবং ভারতীয়দের এই অপারেশনের মধ্যে নিয়ে আসা। ইসরায়েল ইংল্যান্ড তো বন্ধু দেশ, কিন্তু রকে এত তথ্য দেওয়া উচিত হয়নি। রিচার্ড উইলসার অন্য সমস্ত মার্কিন গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্বে আছে, অর্থাৎ মাঝে মাঝেই তাকে সিআইএ, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বড় কর্তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে হয়। এইসব সংস্থার ক্ষমতার সীমা পরিসীমা নেই, তাই কর্মকর্তাদের ক্ষমতার দম্ভ আকাশ ছোঁয়া। এই কাজের ভারপ্রাপ্ত অফিসার হিসেবে সে একজন অত্যন্ত অপ্রিয় মানুষ, কারণ এনএসএর খবরদারিটা অধিকাংশ ক্ষেত্রেই তার মাধ্যমেই হয়ে থাকে। রিচার্ড বয়সে সিডনির থেকে বড়, অভিজ্ঞতাও বেশি। সে সিডনিকে একেবারেই পছন্দ করে না, বাধ্য হয়ে সহ্য করে। রিচার্ড সিডনিকে মনে করিয়ে দিল যোগাযোগের প্রস্তাব এসেছিল মোসাদের পক্ষ থেকে। সিআইএ শুধু সমর্থন করেছিল। সিডনি বলল, সেটাই তো আমি বুঝতে পারছি না, সিআইএর ডিরেক্টর কিভাবে যৌথ অপারেশনের প্রস্তাব মেনে নিল? দ্য স্পাইডার বা রুক সম্বন্ধে ইন্ডিয়ানরা আগে বিশেষ কিছু জানতো না আমি নিশ্চিত। মোসাদ কেন এত তথ্য ওদের দিতে গেল? এসব তৃতীয় বিশ্বের দেশের তো এত কিছু জানার প্রয়োজন নেই। তারা তাদের প্রতিবেশী দেশগুলোর উপর গোয়েন্দাগিরি করুক, তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করুক, মাঝে মাঝে ছোটোখাটো যুদ্ধ লাগাক, আমরা ওদের অস্ত্র বিক্রি করি। এটাই তো এতদিন চলছিল। এ ব্যবস্থার পরিবর্তন করার সিদ্ধান্ত তো অনেক উঁচু লেভেলে হয়। রিচার্ড মনের ভাব গলার স্বরে প্রকাশ না করতে অভ্যস্ত। বললেন, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? না রিচার্ড, অনেক কিছু করার আছে। সিআইএকে জানাও ইন্ডিয়ার সঙ্গে যেন আর কোনো ইন্টেলিজেন্স শেয়ার না করে। একই কথা মোসাদকেও জানাতে হবে। আচ্ছা, আমি নিজে ডিরেক্টর ডেভিড বার্নির সঙ্গে কথা বলবো। বেস্ট অফ লাক সিন্ডি। মোসাদের এই নতুন ডিরেক্টর একটু অন্য ধরনের লোক। আগের ডিরেক্টর ইওসি কোহেনের মতো নয়। কোহেন আমাদের কথা শুনতো, অন্তত ভান করত শুনছে। ব্রায়ান হর্নার তথ্য সংগ্রহ এবং সরবরাহ করার বিশেষজ্ঞ। অত্যন্ত উন্নত বৈদ্যুতিন যন্ত্রপাতির সাহায্যে তার দফতরের এক্সপার্টরা সারা পৃথিবীতে আড়ি পাততে সক্ষম। এছাড়া তার দফতর আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে, ভুল বা মিথ্যে খবর প্রচার করা। এই কাজে তাদের দক্ষতায় গোয়েবলস বেঁচে থাকলে লজ্জা পেত। ব্রায়ান কম কথার মানুষ। এতক্ষণ ধরে সে বোঝার চেষ্টা করছিল যে কারণে আজকের মিটিং সেটা সিডনির কাছে কতটা গুরুত্বপূর্ণ। সিডনি তাকে ভরসা করে সেটা সে জানে। সিডনি বলল, ব্রায়ান, ইন্ডিয়ানরা কতটা জানে সেটা আমাদের জানা দরকার। আরও জরুরি হলো ওরা নিজের থেকে দ্য স্পাইডার সম্বন্ধে কোনো খোঁজখবর করছে কিনা সেটা জানা, এবং যদি করে থাকে তাহলে অবিলম্বে ওদের নিরুৎসাহ করা দরকার। অনিমেষকে গ্রেপ্তার করতে যে পুলিশরা এসেছিল তাদের সঙ্গে স্যুট পরা মধ্যবয়স্ক ভদ্রলোক হোটেলের জেনারেল ম্যানেজার। সুরিন্দর খান্নার সঙ্গে সে প্রথমে কথা বলতে চায়নি। পরে যখন তাকে বলা হলো খান্না ভারতীয় দূতাবাস থেকে আসছেন, তখন সে অনিচ্ছা সত্ত্বেও দেখা করে। সে বলে পুলিশের কাছে নাকি আগে থেকেই খবর ছিল দাস নামের ভারতীয় লোকটি এখানে মাদক বিক্রি করার উদ্দেশ্যে এসেছে। ওকে হাতে নাতে ধরার জন্য একটি মেয়েকে পাঠানো হয়েছিল খদ্দের সাজিয়ে।
পুলিশ যখন মাদক সমেত লোকটিকে ধরেছে, পুরো ব্যাপারটায় আর সন্দেহের কোনো অবকাশ নেই। আরব দেশগুলিতে প্রায় সর্বত্রই মাদক সমেত ধরা পড়ার শাস্তি মৃত্যুদণ্ড, খুব ভাগ্য ভালো থাকলে যাবজ্জীবন কারাদণ্ড। সুরিন্দর খান্না দেরি না করে দুবাই পুলিশের প্রধানকে ফোন করে নিজের পরিচয় দিয়ে দেখা করতে চাইলেন। তাঁর এখানে একটি কূটনৈতিক পরিচিতি আছে, পদমর্যাদায় সেটি রাষ্ট্রদূতের এক ধাপ নিচে। পুলিশ প্রধান 1 ঘন্টার মধ্যে খান্না সাহেবকে তাঁর দফতরে আসতে বললেন। হোটেল থেকে বেরোনোর সময় এক কৃষ্ণাঙ্গ লোকের সঙ্গে তাঁর সামান্য ধাক্কা লাগে। লোকটির হাতে সম্ভবত একটা আংটি ছিল। খান্নার হাতে সামান্য আঁচড় লাগে। কৃষ্ণাঙ্গ লোকটা অনেকবার সরি বলে। খান্না এগিয়ে গিয়ে নিজের গাড়িতে বসেন। রাজন ও হর্ষ মাথুরও সঙ্গী হয়। দুবাই পুলিশের সদর দফতরে পৌঁছতে 8 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়, কিন্তু মিনিট 15 পর রাজন লক্ষ্য করল খান্না সাহেব ঠান্ডা গাড়ির মধ্যে বসেও প্রচুর ঘামছেন এবং জোরে জোরে শ্বাস নিচ্ছেন। ফর্সা মানুষটির মুখ লাল হয়ে উঠেছে। এক মুহূর্ত দেরি না করে রাজন চালক সুজন সিংকে তৎক্ষণাৎ গাড়ি হাসপাতালে নিয়ে যেতে হুকুম দেয়। হরিয়ানা পুলিশের প্রাক্তন হেড কনস্টেবল সুজন গত 2 বছর খান্নার গাড়ির চালক ও দেহরক্ষী। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে সে 10 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছল। খান্না সাহেবের জ্ঞান থাকলেও কথা বলার অবস্থায় ছিলেন না। সোজা আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাঁকে, কারণ লক্ষণ সবগুলোই হার্ট অ্যাটাকের, যাকে ডাক্তারি পরিভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। অনিমেষকে যে কালো ভ্যানের পেছনে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে কোনো জানলা ছিল না। ভিতরেও একজন পুলিশের লোক অপেক্ষা করছিল। সে আসার সঙ্গে সঙ্গেই একটা ইঞ্জেকশন দেওয়া হয় তাকে। অনিমেষের বাধা দেওয়ার কোনো উপায় ছিল না হাতে হাত কড়ি থাকার জন্য। 30 সেকেন্ডের মধ্যে তার চোখে নেমে আসে গাঢ় অন্ধকার। তার জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করে ছোট্ট একটা ঘরের মধ্যে। শরীরে কোনো বাঁধন নেই, হাতকড়াও খুলে দেওয়া হয়েছে। যে পোশাকে বন্দী হয়েছিল সেই পোশাকই পরনে, তবে জুতো নেই, পকেটেও কিছু নেই। ঘরটা বাজেট হোটেলের সিঙ্গেল রুম যেরকম হয় ঠিক সেই রকম। একটা সিঙ্গেল খাট আর দেওয়ালে একটা 24 ইঞ্চি টিভি আছে। এছাড়া একটা ছোট টেবিলে রাখা আছে 2 বোতল জল। 2টো দরজার একটা বাইরের হলে অন্যটা টয়লেটের হওয়া উচিত। উঠতে গিয়ে মাথাটা ঘুরে ওঠে অনিমেষের। অজ্ঞান করার জন্য যে ইঞ্জেকশনটা দিয়েছিল সেটার প্রভাব পুরোপুরি কেটে যায়নি এখনো। একবার টয়লেট যাওয়া প্রয়োজন অনিমেষের। তলপেটটা ভারী হয়ে আছে। এবার সাবধানে উঠল সে। যে দরজাটা টয়লেটের বলে অনুমান করেছিল সেটা খুলে গেল এবং অনুমান অভ্রান্ত দেখে নিশ্চিন্ত হল। নিজেকে হালকা করে অনেকক্ষণ ধরে মুখে চোখে জল দিল অনিমেষ। টয়লেট ছোট হলেও আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। টাঙিয়ে রাখা পরিষ্কার সাদা তোয়ালেতে হাত মুখ মুছে অনেকটা সুস্থ বোধ করল সে। মাথার মধ্যে ধোঁয়াশা ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। পূর্বাপর ঘটনাটা মনে পড়ে যাচ্ছে অনিমেষের। হাত কামড়াতে ইচ্ছা করছিল তার। এরকম বোকার মতন কেউ ফাঁদে পা দেয়, কিন্তু এদের উদ্দেশ্য কি? কোথায় এনেছে তাকে? নাসরিনের কথা শুনে তো মনে হচ্ছিল কাজটা রোগের। অনিমেষ নিশ্চিত যে পুলিশগুলো ওকে গ্রেফতার করেছিল তারা নকল, কিন্তু এত দ্রুত গতিতে ঘটনাগুলো ঘটে গেল অনিমেষ বিন্দু মাত্র বাধা দেওয়ার সুযোগ পেল না। তার স্বাভাবিক রিফ্লেক্সও কাজ করছিল না। পুরো হয়ে যাচ্ছে নাকি সে? প্রতিক্রিয়া এত ধীমে হয়ে গেলে 10টা 5টা টেবিলে বসার কাজ দেওয়া হবে দিল্লিতে। কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল নাকি? কিন্তু রেস্তোরাঁর তো সে কিছু খায়নি। হঠাৎ মনে পড়ে স্থির হয়ে গেল অনিমেষ। না চাইতেই 1 বোতল ঠান্ডা জল রেখে গিয়েছিল ওয়েটার। তার থেকে প্রায় আধ বোতল শেষ করেছিল সে। আর তার কিছুক্ষণ পর থেকেই একটু মাথা ঘুরছিল। হালকা নেশা হলে যেমন হয় ঠিক তেমন। জলে কি কিছু মেশানো ছিল আগের থেকে? টয়লেটে কোনো জানলা নেই, তবে ছোট্ট একটা এক্সস্ট ফ্যান আছে। দরজার ভিতর থেকে লক করার কোনো ব্যবস্থা নেই। একটা প্লাস্টিকের ট্রেতে নতুন টুথপেস্ট, টুথব্রাশ এবং একটা ছোট্ট সাবান রাখা আছে। দাড়ি কামানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। হাতের কাছে কোনো রকম ধারালো বস্তু নেই। অর্থাৎ এই জায়গাটি মোটামুটি আরামদায়ক হলেও একটি বন্দিশালা।
এদিক ওদিক দেখছিল অনিমেষ। প্রয়োজনে কাজে লাগানো যায় এমন কিছু যদি পাওয়া যায়। সবকিছুই প্লাস্টিক আর প্লাইউড মনে হলো, তবে বাইরের দেওয়ালটা মোটা ইস্পাতের চাদর দিয়ে তৈরি। হতাশ হয়ে বেরিয়ে আসার সময় মনে হলো এক্সস্ট ফ্যানের ফ্রেমটা একটু আলগা। হাত বাড়িয়ে টানতে দেখা গেল ধারণাটা ঠিক, একটা দিক বেশ আলগা হয়ে আছে। জোরে টানতে আরও খুলে এলো। দেখা গেল একটা সরু ধাতব ক্লিপ দিয়ে দেওয়ালের সঙ্গে লাগানো। সাবধানে ক্লিপটা খুলে নিয়ে ফ্যানের ফ্রেমটা হাতে নিয়ে চেপে আগের মতন করে দিল অনিমেষ। ক্লিপটা পকেটে রাখতে গিয়েও কি ভেবে মুখের মধ্যে রাখল। টয়লেটের থেকে বেরিয়ে থমকে গেল অনিমেষ। ঘরের মধ্যে দুজন অপরিচিত মানুষ। একজন শ্বেতাঙ্গ মধ্যবয়স্ক সুদর্শন মানুষ স্মিত মুখে তার দিকে তাকিয়ে ঘরের একমাত্র চেয়ারে বসে আছে। দ্বিতীয়জন দৈত্যাকার একজন কৃষ্ণাঙ্গ, পরনে জিন্স এবং হালকা রঙের একটা টি শার্ট। ভাবলেশীন মুখে অন্য দরজাটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, তবে তার হাতের পেশি জানান দিচ্ছে তার এইখানে কি কাজ। শ্বেতাঙ্গ লোকটি ইংরেজিতে তাকে বলল, লম্বা ঘুম দিয়ে আশা করি তুমি এখন ভালো বোধ করছো। নিশ্চয়ই তুমি ক্ষুধার্ত। একটু অপেক্ষা করো, খাবার আসছে। ততক্ষণ আমরা একটু দরকারি কথাবার্তা বলে নিই। জেরি। শেষ শব্দটি কৃষ্ণাঙ্গ লোকটির উদ্দেশ্যে। হেভিওয়েট বক্সারের মতন চেহারা জেরি এগিয়ে এসে অনিমেষের হাত ধরে টেনে ওর বিছানার উপরে বসিয়ে দিল। এতক্ষণ লক্ষ্য করেনি, দেখা গেল খাটের মাথার দিকে দেওয়ালে একটা স্টিলের হাতল। জেরি ক্ষিপ্রতাতে ওর ডান হাতে হাত করার একদিক লাগিয়ে অন্য দিকটা ওই হাতলে লাগিয়ে দিল। শ্বেতাঙ্গ লোকটি বলল, থ্যাঙ্কস জেরি। এবার তুমি বাইরে যাও, দরজার বাইরে অপেক্ষা করো। আর হ্যাঁ, খাবার এলে দরজায় নক করো, ওকে? জেরি মাথা নেড়ে বেরিয়ে গেল। বেরোনোর সময় দরজা দিয়ে বাইরে একটা সংকীর্ণ আলোকিত করিডোরের আভাস পাওয়া গেল। শ্বেতাঙ্গ লোকটি তার সমস্ত নড়াচড়া লক্ষ্য করছিল। একটু হেসে বলল, হ্যান্ডকাফটার জন্য আশা করি তুমি কিছু মনে করোনি। পেশাদার হিসেবে তুমি বুঝবে ওটুকু সাবধানতা নেওয়া দরকার তোমার নিজের নিরাপত্তার জন্য। তুমি যদি সিনেমার হিরোদের দেখে অনুপ্রাণিত হয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করো, বাধ্য হয়ে তোমাকে গুলি করতে হবে, ওকে? কথার সঙ্গে সঙ্গে লোকটার হাতে দেখা গেল একটা ছোট্ট রিভলভার। কোথার থেকে বার করলো কিছুই বোঝা গেল না, যেন ম্যাজিশিয়ানের মতন শূন্য থেকে তৈরি করে নিল। আবার হাসল লোকটা। আমার নাম মনে করো আমার নাম পল, ওকে? তো মিস্টার দাস, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো এক এক করে বলি তোমাকে। রিভলভারটা একইভাবে অদৃশ্য হলো। তোমাদের ব্যবস্থা দেখে তো মনে হচ্ছে তোমরাও প্রফেশনাল। তাহলে সোডিয়াম পেন্টোথাল ইঞ্জেকশন না দিয়ে খামোখা প্রশ্ন করছো কেন? এরপর কি আমার নখ উপড়ে নেবে, না চোখের মধ্যে গরম শিক ঢোকাবে? পল এত জোরে হেসে ওঠে ওর চোখে জল এসে যায়। হাসি থামলে বলে, তোমরা ইন্ডিয়ানরা খুব হলিউড মুভি দেখো, তাই না? টম ক্রুজ নাকি জেসন স্ট্যাথম, কে তোমার ফেভারিট? ইউ সি মিস্টার দাস, তুমি আমাদের কাস্টাডিতে আছো 3 দিন ধরে। ট্রুথ সিরাম দিয়ে যা জানার তা জেনে নিয়েছি আমরা। তবে তুমি তো জানো ওর এফেক্ট যতক্ষণ থাকে গুছিয়ে চিন্তা করার ক্ষমতা থাকে না মানুষের। তুমি অনেক কিছুই বলেছো আমাদের, তবে অনেকটাই অসংলগ্নভাবে। তাই প্রশ্ন করা, ওকে? কথায় কথায় ওকে বলাটা পলের মুদ্রাদোষ মনে হলো। উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে থাকে অনিমেষ। তুমি দ্য স্পাইডার এবং রুক সম্বন্ধে নতুন করে খোঁজ খবর করছো কেন? ওদের জীবাণু তৈরির ঘাঁটি তো বেরুটের বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। তোমার অ্যাসাইনমেন্ট তো শেষ হয়ে গেছে। তাহলে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? তোমাকে কেউ বলেছে? না, কেউ বলেনি। নিছক কৌতূহল বলতে পারো। এই ধরনের বিপজ্জনক সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে নিছক কৌতূহল তোমাকে বিরাট বিপদে ফেলতে পারে।
তা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না। একটু সতর্ক হয় অনিমেষ। ওর খোঁজ খবর সীমাবদ্ধ ছিল ইন্টারনেট সার্চে। একমাত্র বস খান্না সাহেবকেই বলেছে যে প্রশ্নগুলো ওর অনেক বিনিদ্র রজনীর কারণ। এরা কি করে জানল? ট্রুথ সিরামের ঘোরে বলে দিয়েছে সে নিজেই। উত্তর দেয়, অলস সময় কাটানো বলতে পারো। অবসর সময়ে ইন্টারনেট ঘেঁটে দেখছিলাম আরও কিছু জানা যায় কি। কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। কথাটা তুমি শোনোনি মনে হচ্ছে। অতি কৌতূহল তোমার স্বাস্থ্যের জন্য অনুকূল নয়। শুধু তোমার কেন, তোমার পরিবারের কারোর জন্য ভালো নয়। ধরো তোমার সুন্দরী স্ত্রী, যার সঙ্গে তোমার বিচ্ছেদ প্রায় হয়ে গেছে, তার যদি আজ একটা দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমরা তোমার সঙ্গে ইয়ার্কি করছি না? অনিমেষের উত্তরের অপেক্ষা না করে পল উঠে টেবিলের ড্রয়ার থেকে একটা রিমোট কন্ট্রোল ডিভাইস বার করে আনলো। টিভিটা চালু করে রিমোট সামান্য খুটখাট করার পর ছবি দেখা গেল। প্রথমে মনে হলো অনেক উঁচু থেকে তোলা কোনো শহরের বিহঙ্গ দৃশ্য। তখনও পল রিমোটের বিভিন্ন বোতাম টিপে চলেছে। ছবি বড় হতে লাগলো, অত্যন্ত পরিষ্কার। দোকানের সাইনবোর্ড পড়া যাচ্ছে, এমনকি গাড়ির নাম্বারও। অনিমেষ এবার চিনতে পারল। টিভিতে সে কলকাতার ব্যস্ত রাস্তা দেখতে পাচ্ছে। ছবি জুম হতে যেখানে স্থির হলো, সেখানে একটা ছতলা বাড়ির সামনের অংশ দেখা যাচ্ছে। বাড়িটা তার খুবই পরিচিত। এর চারতলায় ঈশিতা থাকে তার মা বাবার সঙ্গে। ছবিটা আরও বড় হতে থাকে। ঈশিতাদের ব্যালকনিতে রাখা টবের গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এখন। পল ওর দিকে ঘুরে বলল, এবার আশা করি বুঝতে পারছো তোমার স্ত্রী এবং পরিবারের সবাই আমাদের নজরদারির আওতায় আছে। আগের দিনের মতো ওই বাড়ির সামনে কালো গাড়ি দাঁড়িয়ে থাকে না। স্যাটেলাইটের মাধ্যমেই কাজটা করা যায়। দূর থেকে দুর্ঘটনা ঘটনার প্রযুক্তিও আমাদের আয়ত্তের মধ্যে। এবার তুমি ঠিক করো, তোমার কৌতূহলে তুমি লাগাম টানবে কি না। অনিমেষের দিক থেকে কোনো উত্তর না পেয়ে পল আবার বলে, তোমার কি বিশ্বাস হচ্ছে না আমাদের ক্ষমতায়? তাহলে যদি চাও একটা ছোট বিস্ফোরণ ঘটাতে পারি ওই বাড়ির সামনে। তার প্রয়োজন হবে না। তোমাদের এই ক্ষমতা আছে তা বুঝতে পারছি, কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হলো তোমরা কারা। রোগবাদ্য স্পাইডারের মতো সন্ত্রাসী দলের পক্ষে স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দাগিরি তো নিশ্চয়ই সম্ভব নয়। শুধুমাত্র উন্নত দেশগুলোর কাছেই এই প্রযুক্তি আছে, কিন্তু কোনো উন্নত দেশ এই সন্ত্রাসীবাদী দলকে আড়াল করার চেষ্টা কেন করবে? তাতে তাদের কি স্বার্থ? পল 10 সেকেন্ড চোখ সরু করে তার দিকে তাকিয়ে থাকল। তারপর একটু হেসে বলল, ইউ আর স্মার্ট। এতটা যখন বুঝে ফেলেছো তখন তো তোমাকে বাঁচিয়ে রাখা বিপজ্জনক, তাই না? আমাকে মেরে ফেললে র কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু করবে, যেটা তোমরা চাইছো না। আই ডাউট দ্যাট। তোমার মনে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেটা তুমি শুধু তোমার বস খান্নার সঙ্গে শেয়ার করেছো। দুঃখের বিষয় হলো মিস্টার খান্নার একটা হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত সে দুবাই হিলস হসপিটালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি আছে। কথা বলার মতো অবস্থায় নেই। বাঁচবে কিনা সন্দেহ। খান্না মারা গেলে তোমার গোপন গোয়েন্দাগিরির অজানাই থেকে যাবে। তোমাকে এমিরেটসের পুলিশের হাতেও তুলে দেওয়া যায় কোকেনের প্যাকেটটা সমেত। তারপর আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার দেশের গভর্নমেন্টও নয়। অনিমেষ কোনো উত্তর দিল না। খান্না সাহেবের হার্ট অ্যাটাকের খবর ওকে বড় রকমের ঝাঁকুনি দিয়েছে। পল তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়েছিল। কিছু একটা বলার জন্য মুখ খুলেছিল। সেই সময় দরজায় 3 বার টোকা মারা শব্দ পাওয়া গেল। দরজা সামান্য ফাঁক করে জেডি জানালো খাবার এসে গেছে। ওকে, ভিতরে নিয়ে এসো। অনিমেষের দিকে তাকিয়ে বলল, আগে খেয়ে নাও দাস, পরে আবার কথা বলা যাবে। হয়তো আমাদের আতিথেয়তা এটাই তোমার শেষ খাওয়া। পল উঠে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে জেরি একটা ছোট ট্রলি নিয়ে ঢুকল। তাতে একটা বড় প্লাস্টিকের বাটিতে টমেটো স্যুপ, প্লেটে 2 বড় আকারের স্যান্ডউইচ, সম্ভবত চিকেন,
একটা ছোট প্লেট ভর্তি সালাদ এবং একটা ছোট থার্মোফ্লাস্ক। কাঁটা চামচ থেকে প্লেট, গ্লাস সবই প্লাস্টিকের, কোনোটাই অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। খাবার সবই মোটামুটি সুস্বাদু, ভালো কোনো ফাস্ট ফুড চেন থেকে আনা মনে হয়। খাওয়া শুরু করে অনিমেষ অনুভব করলো ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। স্যুপটা শেষ করে প্রথম স্যান্ডউইচটা প্রায় গোগ্রাসে খেয়ে দ্বিতীয়টা তুলে নিল সে। সাবধানে খেতে হচ্ছে। ইঞ্চি দেড়েক লম্বা সরু ক্লিপটা মুখের ভেতরে আছে। ঠোঁট আর ওপরের দাঁতের ফাঁকে ওটা রেখে খেতে থাকলো অনিমেষ। জেরি তার দিকে মুখ করে বসে থাকলেও নিজের মোবাইলের দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষ হলে ট্রলিটা নিয়ে বাইরে গেল জেরি। অনিমেষ মনে মনে বলল, ক্লিপটা ব্যবহার করার সুযোগ কখন পাওয়া যাবে? আদৌ পাওয়া যাবে কি? জেরিকে সঙ্গে নিয়ে পল নামধারী লোকটা আবার ভিতরে ঢুকল। জেরি আবার ওর ডান হাতটায় হাত কড়া লাগিয়ে হাত কড়ার ওপর দিকটা দেওয়ালের হাতলে আটকে দিল। পল এবার আর বসল না। তোমাকে আর আমাদের প্রয়োজন নেই, আমরা চলে যাচ্ছি। তুমি যে সাময়িক আস্তানায় আছো সেটা মরুভূমির মধ্যে। আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো লোকবসতি নেই। আমরা চলে যাওয়ার 15 মিনিটের মধ্যে এখানে আগুন লাগবে। জেনারেটর চালানোর জন্য জ্বালানি আছে যে ট্যাঙ্কে, তাতে আগুন লাগবে তার 5 মিনিটের মধ্যেই। তারপর তোমার কঙ্কালটাও খুঁজে পাওয়া যাবে না। তোমাকে অন্যভাবেও মারা যেত, গুলি করে, বা জেরি ইচ্ছে করলে এক হাতে তোমার গলা টিপেও শেষ করে দিতে পারে। কিন্তু আমরা দুজনেই ধার্মিক লোক, খুব প্রয়োজন হলে তবেই নিজে হাতে মানুষ মারি। ওকে, গুড বাই দেন। দরজাটা বন্ধ করে বেরিয়ে যায় ওরা। বাইরে থেকে চাবি লাগানো শব্দ পায় অনিমেষ। ছোট ঘরটার চতুর্দিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কোনো ক্যামেরা আছে কিনা। আগেও দেখেছিল, সেরকম কিছু চোখে পড়েনি। এবার মুখ থেকে ক্লিপটা বার করে বাঁ হাত দিয়ে সহজেই হ্যান্ডকাফটা খুলে ফেলে অনিমেষ। দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করে বাইরের শব্দ। ওদের পায়ের শব্দ মিলিয়ে যাবার একটু পরেই একটা গাড়ির ইঞ্জিন চালু করার শব্দ শোনা যায়। তারপর আওয়াজটা ক্ষীণ হতে হতে আর শোনা যায় না। অনিমেষের হাত অবশ্য থেমেছিল না। সরু ক্লিপটা একটু বাঁকিয়ে চাবির গর্তে ঢুকিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই খট করে একটা শব্দ হয়। খুলে যায় দরজাটা। বাইরে যেটাকে করিডোর মনে হয়েছিল সেটা আসলে ফুট 8 লম্বা একটা সরু প্যাসেজ। বাইরের দিকে কোনো জানলা নেই। বাইরে এসে অনিমেষ বুঝতে পারে একটা বড় ইস্পাতের তৈরি কন্টেনারের ভিতরে তারই বন্দিশালা তৈরি। এখন দেখা যাক এর বাইরে বেরোনো যায় কি করে। বাইরের দরজাটা খুঁজে বার করতে বিশেষ সময় লাগলো না। আশ্চর্য হয়ে অনিমেষ আবিষ্কার করল সে দরজাটা খোলাই আছে। সম্ভবত ওরা ভেবেছে হাত কড়া আর দরজা খুলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারবে না সে। বাইরে তার জন্য আরেক চমক অপেক্ষা করছিল। তার বন্দিশালা আদৌ মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়ে নেই। বিশাল একটা অসমতল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নানা আকারের কন্টেনারের অন্ধকার অবয়ব দেখা যাচ্ছে। একটু দূরে 3 মানুষ উঁচু প্রাচীর বহু দূর পর্যন্ত চলে গেছে। প্রাচীরের গায়ে কিছুটা দূরে দূরে রক্ষীদের ঘর থেকে সার্চ লাইটের জোরালো আলো মাঝে মাঝে ঘুরে যাচ্ছে। তার জন্য কন্টেনারের ছায়াগুলো গাঢ় অন্ধকার দেখাচ্ছে। লোকজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে দূরে। প্রাচীরের ওপাশে বড় ভারী যানবাহনের যাতায়াতের শব্দও পাওয়া যায়। তার মানে সে মরুভূমিতে নয়, কোনো বন্দরের কাছে এক কন্টেনার টার্মিনালের কাছে আছে। সেখানে কন্টেনারগুলো জাহাজ থেকে খালাস করে রাখা হয় বা জাহাজে তোলার অপেক্ষায় থাকে। ওর আশেপাশে কন্টেনারগুলো বোধহয় বাতিল, সেই জন্য টার্মিনালের চৌহদ্দির বাইরে রাখা আছে। নিজের ভূতপূর্ব বন্দিশালার থেকে নিরাপদ দূরত্বে চলে এসেছে অনিমেষ। ধুলো বালি জঞ্জাল ভর্তি জায়গায় খালি পায়ে হাঁটতে বেশ অসুবিধে হচ্ছে। এই সময় ফেলে আসা কন্টেনারটায় একটা ছোট্ট বিস্ফোরণ হয়ে আগুন লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের তীব্রতা প্রচণ্ড বেড়ে গেল। রক্ষীদের উঁচু ওয়াচ টাওয়ার থেকে সার্চ লাইট পুরো এলাকাটা আলোকিত করে তুলল। একটা পরিত্যক্ত কন্টেনারের আড়ালে অন্ধকারে গা ঢাকা দিয়ে আছে সে। এইসব জায়গায় যথেষ্ট সিকিউরিটি থাকে। তাদের হাতে পড়লে কোনো সন্তোষজনক জবাব দিতে পারবে না। তার পকেটে কিছু নেই। দূতাবাসের পরিচয়পত্র,
ক্রেডিট কার্ড, টাকা পয়সা, সেলফোন, এমনকি পায়ের জুতো পর্যন্ত নিয়ে নিয়েছে পলের দলবল। অনিমেষের আন্দাজ অনুযায়ী কন্টেনার টার্মিনালটা দুবাইয়ের জেবেল আলী বন্দরের কাছে কোথাও হওয়া উচিত। তাহলে ভারতীয় কনসুলেট থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু বেরিয়ে পড়লেও ট্যাক্সি ডাকবে কি করে? ফোন তো নেই। এদিকে যথেষ্ট চাঞ্চল্য শুরু হয়ে গেছে। বেশ কয়েকটা গাড়ি টার্মিনালের ভিতর থেকে বেরিয়ে জ্বলন্ত কন্টেনারটার কাছে এলো। দমকলের গাড়ির সাইরেন শুনতে পেল অনিমেষ। তবে তার বন্দিশালার মধ্যে নিশ্চয়ই অতি দাহ্য কিছু রাখা ছিল। আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। হঠাৎই অনিমেষের মুখের উপর একটি জোরালো টর্চের আলো এসে পড়ল। কন্টেনারের আড়াল থেকে বেরিয়ে এলো ইউনিফর্ম পরা দুজন লোক। মুখের উপর আলো পড়ার জন্য লোক দুটোর মুখ দেখতে পাচ্ছিল না অনিমেষ। ওদের একজন চেঁচিয়ে বলল, এই কন হ্যায়? উধর রুক যাও। ওদের মুখে হিন্দি শুনে অবাক হলো না অনিমেষ। দুবাইয়ে বেসরকারি চাকরির নিচের স্তরের বেশিরভাগ লোক ভারত, পাকিস্তান, নেপাল বা বাংলাদেশের অধিবাসী। তার চেহারা দেখে এরা নির্ভুলভাবে অনুমান করেছে ভারতীয় বলে। তাই রুখ যা বলেছে ওরা নিশ্চয়ই ভাবছে বেআইনিভাবে ভারত থেকে এসেছে চাকরির সন্ধানে। অনিমেষ ভাবল এদের কন্টেনারের মধ্যে বন্দি থাকার কথা বলে লাভ নেই। সঙ্গে কোনো পরিচয়পত্র নেই যে ওর কথা এই সিকিউরিটির লোক দুটোকে বিশ্বাস করানো যাবে। জ্বলন্ত কন্টেনারের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে বললে ঝামেলা বাড়তে পারে। কথা না বলে হাত দুটো মাথার উপরে তুলে দাঁড়িয়ে পড়ল। দুজন সিকিউরিটির লোক, যাদের মধ্যে একজন নেপালি ও অপরজন শ্রীলঙ্কার লোক, অনিমেষকে বন্দরের সিকিউরিটি অফিসে নিয়ে গিয়ে ওদের ওপরওয়ালার হাতে তুলে দিয়ে চলে গেল। যাবার সময় অনিমেষ নেপালি লোকটাকে অনুরোধ করেছিল তার সেলফোনটা একবার ব্যবহার করতে দিতে, কিন্তু লোকটা কিছুতেই রাজি হল না। তার ঊর্ধ্বতন অফিসারটিও একই ধরনের। অনিমেষের কোনো কথা না শুনে ইমিগ্রেশন পুলিশে খবর দিল। অনিমেষ জানে বেআইনি অনুপ্রবেশকারীদের প্রথমে জেলে ঢোকানো হয়, তারপর তার নিজের দেশে ফেরত পাঠানো হয়। তার আগে তাকে যে করেই হোক কনসুলেটের সঙ্গে যোগাযোগ করতে হবে। সৌভাগ্যবশত যে আরব পুলিশ অফিসারটির হাতে তাকে তুলে দেওয়া হলো, সেই লোকটি এদের থেকে ভালো। অনিমেষের মুখে পরিষ্কার ইংরেজি এবং ভাঙা ভাঙা আরবি শুনে সে তার সম্পর্কে একটু কৌতূহলী হয়ে পড়ল। থানায় যাবার আগে একটা ফোন করার সুযোগ তাকে দেওয়া হলো। অনিমেষের আন্দাজ ভুল ছিল। কন্টেনার টার্মিনালটা দুবাইয়ে নয়, শারজার খালিদ বন্দরের কাছে। সেটাই বোধহয় বাঁচিয়ে দিল। অনিমেষের জুনিয়র হর্ষ মাথুর ফোনে যা বলল তাতে অনিমেষের মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রথম দুঃসংবাদ, খান্না সাহেব এখনও বিপদমুক্ত নন, হাসপাতালেই আছেন। দ্বিতীয় দুঃসংবাদ, তাকে যারা গ্রেফতার করেছিল তারা নকল পুলিশ ছিল না। দুবাই পুলিশের মাদক নিয়ন্ত্রণ শাখা তাকে ধরেছিল। এখন তারা বলছে নিয়ে যাবার সময় কোনোভাবে অনিমেষ পালিয়ে যায়। ফেরারি অপরাধী হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বামাল সমেত ধরা পড়ার জন্য তার মাদক পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগের বিষয়ে তারা নিঃসন্দেহ। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুঃসংবাদ হল খান্না সাহেবের বদলি হিসেবে ইতিমধ্যেই একজনকে পাঠানো হয়েছে দিল্লি থেকে। সেই লোকটি বরদারাজন। অনিমেষের সপক্ষে কোনো যুক্তি না শুনে তাকে রুগ এমপ্লয়ি ঘোষণা করে সাসপেনশন অর্ডার দিয়েছে এবং অনিমেষের বিরুদ্ধে তদন্ত শুরু করতে বলেছে। অনিমেষের সপক্ষে বলার মতন কেউ ছিল না, ওর অধস্তন কর্মচারীরা ছাড়া। তাদের কথায় বরদারাজন কান দেয়নি। অর্থাৎ অনিমেষ কোনো রকম সরকারি সাহায্য পাবে না। ওর ডিপ্লোম্যাটিক পাসপোর্টও বাতিল হয়ে যেতে পারে। ওর পেশায় এরকম যে একেবারে হয় না তা নয়। কোনো দেশের গুপ্তচর অন্য দেশে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে ধরা পড়লে অনেক সময় তার দেশ দায়িত্ব এড়িয়ে যায়, বিশেষ করে যদি সেই দেশের আইনে সে অপরাধী সাব্যস্ত হয়। শত্রু দেশে ধরা পড়লে অনেক সময় বন্দি বিনিময়ের সুযোগে ছাড়া পাওয়া যায়, কিন্তু অনিমেষের ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে গিয়েছে তার বোকামির জন্য। তাকে খুব সহজেই ফাঁদে ফেলা হয়েছে। একমাত্র প্রমাণ হোটেলের ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ডিং, যাতে দেখা যেতে পারে ওই হেতাল ওরফে নসরিনী প্যাকেটটা নিয়ে এসেছিল। কিন্তু যারা এত আটঘাট বেঁধে ওকে ফাঁসিয়েছে তারা কি আর সেই রেকর্ডিং এখনো রেখেছে? হর্ষ মাথুরের সঙ্গে অনিমেষের সম্পর্ক ঠিক বস আর অধস্তন কর্মচারীর নয়, বরং বন্ধুর মতন। একটা বিপজ্জনক কাজে অনিমেষ ওর প্রাণ বাঁচিয়েছিল। হর্ষ ওকে কতগুলো পরামর্শ দিল সাংকেতিক ভাষায়,
না হলে এই ফোনের কথোপকথন কেউ আড়ি পাচ্ছে কিনা বা কেউ রেকর্ড করছে কিনা কে বলতে পারে। হর্ষ বলল ওর নিজের নাম পরিচয় পুলিশের কাছে গোপন করে যেতে, কারণ তাহলে মাদক পাচারের অপরাধে জেল হয়ে যাবে, ফাঁসি বা যাবজ্জীবন সাজা কিছুই হতে পারে। আপাতত সে বেআইনি অনুপ্রবেশকারী সেজেই থাকুক, অন্য কিছু নাম ভুলুক। সম্ভবত ওকে অন্য অনুপ্রবেশকারীদের সঙ্গে ট্রানজিট ক্যাম্পে মাসখানেক রেখে দেশে ফেরত পাঠাবে। আশা করা যায় ওরা ওর ছবি আঙুলের ছাপ মিলিয়ে দেখবে না। অনিমেষ খুব একটা আশান্বিত হল না। দুবাই পুলিশ যথেষ্ট দক্ষ। ছদ্ম পরিচয়ের আড়ালে আসল অনিমেষের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা 90%। তবে আর কি বা করতে পারে সে, ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া। অনিমেষ পুলিশকে নিজের নাম বলল মুকেশ গুপ্তা, ভারতের আম্বালা শহরের অধিবাসী। পুলিশ আপাতত ওকে অন্য আরও কয়েকজন অনুপ্রবেশকারীর সঙ্গে সারজা বিমানবন্দরের কাছে এক অস্থায়ী বন্দিশালায় আটক করল। বরদারাজন আইপিএস ক্যাডারের লোক, রতে পোস্টিং হয়েছে মাত্র বছর 5। রিটায়ারমেন্টের বাকি আছে 1.5 বছর। দুবাইয়ে আসার আগে মাস 6 ছিল কাঠমান্ডুতে, সেও বদলি পোস্টিং। কাঠমান্ডুতে যিনি রয়ের স্টেশন চিফ ছিলেন তাকে পাঠানো হয়েছিল মিয়ানমার জরুরি ভিত্তিতে, এখানেও বদলি পোস্টিং। সুরিন্দর খান্না সুস্থ না হলে তার জায়গায় অন্য কারোকে পাঠাবে দিল্লি অফিস। তখন বরদারাজন আবার পুনর্মূর্ষিক হয়ে দেশে ফিরে যাবে। পুলিশে ভালো কাজের সূত্রে রতে ডাক পেয়েছিল, কিন্তু এখানে সেই রকম সুনাম অর্জন করতে পারেনি সে। সেই জন্য অনিমেষের ব্যাপারটা নিয়ে সে সেফ খেলার সিদ্ধান্ত নিয়েছে। কোনো কর্মীকে রোগ এমপ্লয় ঘোষণা করার অর্থ সে যা করেছে নিজের দায়িত্বে করেছে এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না নিয়েই করেছে। সেক্ষেত্রে দূতাবাস তাকে কোনো আইনি সাহায্য দেবে না এবং তার কূটনৈতিক সুরক্ষা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। হর্ষ মাথুর অনেক বোঝানোর চেষ্টা করেছিল, বলেছিল, স্যার অনিমেষ খান্না সাহেবকে বলে তার অনুমতি নিয়ে গিয়েছিল। ওর কাছে যে কোকেনের প্যাকেট পাওয়া গেছে তাও দূতাবাসের খামে ভরা, সেটার কি ব্যাখ্যা দেবে তুমি? ওকে ফাঁসানো হয়েছে শুনে বরদারাজন হাসেন, বলে, ইন্টেলিজেন্স বিভাগের একজন কর্মীকে যদি এত সহজে ফাঁসানো যায় তাহলে সে এখানে চাকরি করার যোগ্যই নয়। হর্ষ মাথুর বুঝতে পারে না এত সহজে কিভাবে একজন দক্ষ অফিসারকে রোগ এমপ্লয় তকমা দিয়ে তার মাথার উপর থেকে সব রকম সরকারি সাহায্যের ছাতা সরিয়ে নেওয়া যায়। খুব হতাশ বোধ করে সে। ওপরওয়ালার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সে একা কি করতে পারে? সরকারি চাকরিতে কেউ কারোর বন্ধু নয়। অনিমেষের সঙ্গে দূতাবাসের অন্য কর্মচারীদের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু হাওয়া বুঝে সবাই এখন তাকে কুষ্ঠ রোগীর মতন এড়িয়ে চলছে। অনিমেষের নাম পর্যন্ত উচ্চারণ করে না কেউ। বেইরুটের ঘটনায় যে লোকটার প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিল, হঠাৎ সে সবার কাছে খলনায়ক হয়ে গিয়েছে। অনিমেষ ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়ার পরের দিন একটা ভালো খবর পেল হর্ষ মাথুর। খান্না সাহেবের জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। দিল্লি থেকে নির্দেশ এলো সব সময় ওর কাছে রয়ের কেউ না কেউ যেন পাহারায় থাকে। হর্ষের উপর দায়িত্ব পড়ল রাত্রে পাহারা দেওয়ার। বরদারাজন যে এই ব্যবস্থায় খুশি নয় তার মুখ দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু হেড অফিসের নির্দেশ না মেনে তার উপায় নেই। সন্ধ্যায় হাসপাতালে খান্না সাহেবের কেবিনে ঢুকতে তিনি হাসি মুখে তাকে দেখে ডান হাতটা তুললেন, তারপর ফিসফিস করে হরিয়ানভি হিন্দিতে বললেন, দরজাটা বন্ধ করে দাও আর পুরো ঘরটা ভালো করে খুঁজে দেখো লুকোনো মাইক আর ক্যামেরা কোথায় কোথায় আছে। হর্ষ মাথুর অবাক হলেও তাড়াতাড়ি দরজা বন্ধ করে খোঁজা শুরু করল। খান্না সাহেবকে দেখে বা কথা শুনে মনে হচ্ছে না উনি সবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। অনেক খুঁজেও মাইক্রোফোন বা ক্যামেরা দেখতে পেল না হর্ষ। তাও খান্না সাহেব নিচু গলায় বললেন তোয়ালে দিয়ে ঘরের টিভিটা ঢেকে দিতে। হর্ষ বাথরুম থেকে তোয়ালে নিয়ে এসে টিভিটা ভালো করে ঢেকে দিল। মাইক্রোফোন পাওয়া না গেলেও খান্না সাহেব সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন না। তার কথায় দুজনের মোবাইল ফোন বাথরুমে রেখে এলো হর্ষ। আড়ি পাতার সম্ভাবনা যেখানে থাকে সেখানে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য ওরা একটা সাংকেতিক ভাষা তৈরি করেছেন। খুব নিচু গলায় সেই ভাষাতেই সুরিন্দর খান্না বললেন,
এবার আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমার কোনো হার্ট অ্যাটাক হয়নি, আমার শরীরে কোনো বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য প্রায় একই রকম লক্ষণ দেখা দেয়। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি আমি। হ্যাঁ, তবে আমি দুর্বলতার ভান করে আছি কিছুদিন থেকে। সময় হলে বেরিয়ে এসে ঠিক কাজে যোগ দেব। হর্ষ সংক্ষেপে অনিমেষের কথা জানালো ওকে। খান্না চুপ করে শুনে গেলেও হর্ষের মনে হলো উনি আগেই এই বিষয়ে খবর পেয়েছেন। তারপর বললেন, ইমিগ্রেশন পুলিশের কাছে থাকলেও বেশি দিন পরিচয় গোপন করে থাকতে পারবে না অনিমেষ। সমস্ত আরব দেশে মাদক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কড়া। ওদের কম্পিউটারে অনিমেষের ছবি, আঙুলের ছাপ সবই আছে, হয়তোবা চোখের স্ক্যানও করে রেখেছে। মিলিয়ে নেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। যারা ওকে ফাঁসিয়েছে তারা আটঘাট বেঁধেই কাজটা করেছে, যাতে ও আর নিজের পেশাতে ফিরতে না পারে। কিন্তু স্যার, কারা এই কাজ করতে পারে? কারা এত ক্ষমতাশালী যাদের কথায় দুবাই পুলিশও উঠছে বসছে? এখন দাস স্যারকে কি করে বাঁচানো যায়? সুরিন্দর খান্না একটা ফোন নাম্বার দিলেন হর্ষকে। বললেন আজ রাতেই ওকে ফোন করতে, তবে এমন জায়গায় গিয়ে ফোন করতে হবে যেন কোনো সিসি ক্যামেরার আওতায় না থাকে। হর্ষের মনে হলো খান্না সাহেব বেশ চিন্তিত, সব বিষয়ে অতিরিক্ত সাবধানতা নিতে চাইছেন। বেইরুট বন্দরের বিস্ফোরণে অনিমেষদের গাড়ি উল্টে যেতে সাশা এবং অনিমেষ দুজনেই গুরুতর আহত হয়েছিল। গাড়ি দুর্ঘটনা চোট আঘাত ছাড়াও সাশার কাঁধে গুলি লেগেছিল আগে। হাসপাতালে যেতে যে সময় লাগে তার মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তার। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর ছাড়া পেয়ে সে ছুটি নিয়ে মস্কো চলে যায়। বেইরুটে তার চিকিৎসা সেই রকম ভালো হচ্ছিল না। বিস্ফোরণে মারাত্মক আহত লোকদের নিয়ে স্থানীয় ডাক্তাররা হিমশিম খাচ্ছিল। মস্কোয় মাসখানেক কাটিয়ে সাশা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। কাজে যোগ দেবার দুদিন আগে বেইরুট থেকে তার সহকর্মী অ্যালেক্স, যে রুগ ও স্পাইডারের গুপ্ত ঘাঁটি ধ্বংসের অভিযানে ছিল, তার ফোন আসে। ফোন নাম্বার অচেনা হওয়া সত্ত্বেও সাশা ফোনটা ধরে, কৌতূহলী হয়। অ্যালেক্স ওর শরীর স্বাস্থ্য এখন কেমন আছে এইসব মামুলি প্রশ্ন করে তারপর বলল, বেইরুটের অ্যাকশনের আগে তোমার সঙ্গে ওই ইন্ডিয়ান এজেন্টরা কি রুগ আর স্পাইডার সম্পর্কে বিস্তারিত কিছু বলেছিল? খুব বেশি কিছু নয়, যতটুকু আমাদের মস্কো অফিস থেকে জানিয়েছিল তার থেকে খুব একটা বেশি ওরাও বোধহয় জানে না। দুটো সন্ত্রাসবাদী দল হাত মিলিয়ে সারা পৃথিবীতে মারাত্মক জীবাণু ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। বেইরুট বন্দরের বিস্ফোরণে ওদের জীবাণু তৈরির ল্যাবরেটরি ধ্বংস হয়ে গেছে, মারা গেছে ওদের বৈজ্ঞানিকেরা, এই তো। কিন্তু কেন জিজ্ঞাসা করছো তুমি? অ্যালেক্স আর সাশা দুজনেরই পোশাকি নাম আলেকজান্ডার। ওদের অফিস থেকে দুজনকে আলাদা ডাকনাম দেওয়া হয়েছে যাতে সমস্যা না হয়। এক নাম এবং এক জায়গায় কাজ করলেও একে অপরকে সম্পূর্ণ বিশ্বাস করে না তারা। রাশিয়ার গুপ্তচর সংস্থার বহু পুরনো প্রথা অনুযায়ী দুজন কর্মীর বন্ধুত্ব খুব ভালো চোখে দেখা হয় না। একে অন্যের উপরে খড় দৃষ্টি রাখবে এটাই শেখানো হয় তাদের। অবশ্য চরবৃত্তের কুয়াশাচ্ছন্ন জগতে বিশ্বাস কারোকে করা কঠিন। ইতিহাস জুড়ে আছে গুপ্তচরদের অন্য দেশে তথ্য পাচার করা, নিজের দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার ঘটনা। কেজিবির আমলে অনেক এজেন্ট অর্থের প্রলোভনে দেশ ছেড়ে আমেরিকায় বা ইংল্যান্ডে চলে গেছে। কিম ফিলবির মতন উল্টোটাও ঘটেছে অবশ্য। সাশা আবার জিজ্ঞেস করে অ্যালেক্সকে, এতদিন পর হঠাৎ এই প্রশ্ন কেন? আরো কিছু তথ্য পেয়েছো নাকি? না না, আমি আর কোথা থেকে তথ্য পাবো? এখন তো আমাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মস্কো অফিসও সবার মতো একটা বিষয় জানতে খুব আগ্রহী। বেইরুটের বড় বিস্ফোরণটা নিছক দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তোমার কি মনে হয়? কি জানি, এই নিয়ে চিন্তা ভাবনা করিনি। বেইরুটের হাসপাতালের অবস্থা খুব একটা ভালো ছিল না, তারপর তো দেশে ফিরে এসেছি। ছুটির মধ্যে খামোখা ওই বিষয় নিয়ে মাথা ঘামাতে যাবো কেন? দেশে কি সুন্দরী মেয়ের অভাব, না ভটকার আকাল পড়েছে? খুব ফুর্তি করছো তাহলে। ইস, হিংসা হচ্ছে আমার।
এরপর দু একটা সাধারণ কথা বলে কথা শেষ করে দুজনে। সাশা জিজ্ঞেস করতে ভুলে যায় অচেনা নম্বর থেকে কেন ফোন করেছে অ্যালেক্স। মস্কোতে এসভিআর এর সদর দপ্তরে গিয়ে সে জানতে পারল তাকে আর লেবানন ফিরে যেতে হবে না। বেইরুটের ঘটনায় তার পরিচয় অনেকের কাছেই উন্মুক্ত হয়ে গেছে। যে কোনো এজেন্টের পক্ষে এরপর কাজ করা বিপজ্জনক। তাকে আপাতত বাংলাদেশের রাজধানীতে ঢাকার রুশ দূতাবাসে পাঠানো হবে, ভিসা ইত্যাদির দায়িত্ব নিয়ে, অর্থাৎ অফিসে বসে কাজ। প্রচণ্ড হতাশ হল সাশা। বেইরুটে রুগ আর স্পাইডারের ঘাঁটি ধ্বংসের পর হাসপাতালে থাকতেই ওর ওপরওয়ালারা ফোন করে প্রশংসা করেছেন। বদলি হবে সে জানত, তবে বাংলাদেশে 10টা 5টার আরামদায়ক কাজে বসিয়ে দেওয়া হবে তা আশা করেন। প্রশ্ন করা নিয়ম বিরুদ্ধ, তবু তার বসকে জিজ্ঞেস করেই ফেলল সাশা। কথা বলার সময় তার ক্ষোভ ও হতাশা লুকোনোর চেষ্টা করল না সে। কেজিবির আমল হলে কি হতো বলা যায় না, তবে বস তার প্রশ্নে অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো না। স্বাভাবিকভাবেই বললেন, তোমার নিরাপত্তার কথা ভেবেই ঢাকায় পাঠানো হচ্ছে। ওখানে যাবে তুমি অন্য নামে, অন্য পরিচয়। কিছুদিন থাকো ওখানে, আরামে থাকো, চেহারাটা যত সম্ভব পাল্টে ফেলার চেষ্টা করো, কেমন? সাশার মনে একটা প্রশ্ন এসেছিল, কিন্তু উচিত হবে না ভেবে আর কিছু বলল না। বলতে চেয়েছিল অ্যালেক্সকেও কি বদলি করা হয়েছে। সাশাকে বলা হয়েছিল 3 দিন পর মস্কো থেকে দিল্লির ফ্লাইট ধরবে। দিল্লির রুশ দূতাবাসে 2 সপ্তাহ তাকে কাজকর্ম বুঝিয়ে দেওয়া হবে কিছুটা। তারপর দিল্লি থেকে ঢাকায় যাবে সে। দিল্লি যাবার আগে কানাঘুষো শোনা গেল অ্যালেক্সকে কোথাও পাওয়া যাচ্ছে না। ফোন বন্ধ, যে ফ্ল্যাটে থাকত সেটাও তালা বন্ধ। ফোন ব্যবহার বা ক্রেডিট কার্ডের লেনদেন, যা থেকে সে কোথায় আছে জানা যেতে পারে, কোনোটাই সে করেনি গত 2 দিনে। দিল্লির ফ্লাইট ধরার আগের সন্ধ্যায় সাশা ওর এক বান্ধবীর সঙ্গে এক রেস্তোরাঁয় দেখা করবে ঠিক করে। সেখানে পানাহারের পর বান্ধবী তার অ্যাপার্টমেন্টে আসবে এবং রাত কাটাবে। ইচ্ছে করেই যেসব খাবার জায়গায় ভিড় বেশি সেখানে না গিয়ে নিরিবিলি জায়গায় এক মহার্ঘ উজবেক রেস্তোরাঁ বেছেছিল সাশা। বান্ধবী নাদিয়াকে বলেছিল সন্ধ্যা 6:30 নাগাদ সেখানে পৌঁছে যেতে। এক কোণে দুজনের সিট রিজার্ভ করা আছে, যে আগে আসবে সে অপেক্ষা করবে। অফিস ফেরত গাড়ির ভিড়ে সাশার পৌঁছতে 8.5 মিনিট দেরি হয়ে গেল। নিচে বেসমেন্টে পার্কিংয়ের জায়গায় গাড়ি নিজেই নিয়ে গেল সাশা, না হলেই দামি রেস্তোরাঁর ভ্যালেদের এক গাদা বকশিস দিতে হবে। বেসমেন্টে গাড়ি বেশি নেই, আলো একটু কম। গাড়ি লক করে পিছন ফিরতেই সাশা দেখল তার সামনে 2 মূর্তি, মাথায় টুপি, পরনে কালো চামড়ার জ্যাকেট আর মুখে মাস্ক। এমনিতেও আলোর উৎস পিছনে হওয়ার জন্য দুজনের মুখ দেখা যাচ্ছে না। এক লম্হার মধ্যে সাশার শরীরটা ছিলার মতন টান টান হয়ে গেল। এসভিআরের আগে সেনাবাহিনীর এলিট কমান্ডো ইউনিটে স্পেনাজের সদস্য ছিল সে। নিরস্ত্র অবস্থাতেও 2-3 জন সশস্ত্র শত্রুকে ধরাশায়ী করা তার কাছে ছেলে খেলা। আবছা অন্ধকারে চোখে পড়ল দুজনেরই ডান হাত তাদের জ্যাকেটের ভিতর, অর্থাৎ আগ্নেয়াস্ত্র ধরে আছে। উদ্দেশ্য যে ভালো নয় বোঝাই যাচ্ছে। এসব ক্ষেত্রে সাশার শিক্ষা হলো আগে গুলি চালাও, তারপর প্রশ্ন করো। সাশার বাঁ হাতের মুঠো হঠাৎ নিচে নেমে বৈদ্যুতিক গতিতে ওপরে উঠল। যে লোকটা ওর সামনে ছিল তার 2 উড়ুর মাঝখানে অভ্যর্ত লক্ষ্যে আঘাত করল। একই সঙ্গে ডান হাতে উঠে এলো 6 ইঞ্চি লম্বা একটা ছুরি। সামনের লোকটা কোঁকিয়ে উঠে 2 ভাঁজ হয়ে উল্টে পড়ে গেল। অন্য লোকটার জ্যাকেটের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র সমেত হাত অর্ধেকটা বেরিয়েছিল। তার মধ্যেই সাশার ডান হাতের ছড়িটা গলায় পৌঁছে গেছে। খুব ঠান্ডা গলায় সাশা বলল, ওটা বার করার চেষ্টা করলে তোমার গলার নলিটা কেটে দেব। ছুরিটা গলায় ঠেকিয়ে রেখে বাঁ হাতে ওর আগ্নেয়াস্ত্রটা কেড়ে নিয়ে বলল, ভালো ছেলের মতো হাঁটু গেড়ে বসো, হাত দুটো মাথার পিছনে রাখো। লোকটা না বসে ক্ষিপ্রতার সঙ্গে একটু পিছিয়ে গিয়ে ডান হাতের চোটটা সোজা করে আঘাত হানল সাশার চোখ লক্ষ্য করে। তবে সাশার কমান্ডো প্রশিক্ষণের জন্য সাধারণ মানুষের থেকে প্রতিক্রিয়া অনেক বেশি দ্রুত। সহজেই মাথা পিছনে সরিয়ে মারাত্মক আঘাতটা এড়িয়ে গেল সে। পরক্ষণে তার ডান পা উঠে সজোরে আঘাত করল লোকটা চোয়ালে। ছিটকে পড়ে গেল লোকটা। ইতিমধ্যে প্রথম লোকটা ওঠার চেষ্টা করছে। তার হাতের রিভলভারটায়
আলোর প্রতিফলন চোখে পড়ল সাশার। এক মুহূর্ত দেরি না করে ডান হাতে ছড়িটা লোকটার মুখ লক্ষ্য করে ছুড়ে দিল সে। শরীরের ওপরের অংশ মোটা চামড়ার জ্যাকেটে ঢাকা, সেখানে ভালো করে ছুরি বিঁধবে কিনা সন্দেহ। সাশা চেয়েছিল লোকটাকে আহত করতে, কিন্তু নড়াচড়ার জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুরিটা আমূল ঢুকে গেল তার গলায়। একটা অস্ফুট ঘর ঘর শব্দ বেরোলো লোকটার গলা থেকে, তারপর গড়িয়ে পড়ে গেল। এর মধ্যে দ্বিতীয় লোকটা উঠে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একটা বাঁকের আড়ালে হারিয়ে গেল। কয়েক সেকেন্ড পরেই একটা গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ পেল সাশা। দৌড়ে গিয়ে একটা ছোট্ট গাড়ি বেরিয়ে যেতে দেখল। আলো কম থাকার জন্য চেনা গেল না, নাম্বারও পড়া গেল না। রংটা মৃদু আলোতে ধূসর রঙের মনে হলো, তবে সেটাও ভুল হতে পারে। ফিরে এসে প্রথম আততায়ীর দেহটা পরীক্ষা করে বুঝল লোকটা মারা গেছে। ওর গলা থেকে ছুরিটা বার করে লোকটার মুখের মাস্কটা খুলে সেটা দিয়ে ভালো করে মুছল। জামা কাপড়ের মধ্যে লোকটাকে শনাক্ত করা যায় এমন কিছু পাওয়া গেল না। ছোট অটোমেটিক পিস্তলটা হাতেই ধরা ছিল, ওটায় হাত দিল না সাশা। পকেটে একটা চামড়ার ওয়ালেটে বেশ কিছু রুবেল ছাড়া কাগজপত্র, ক্রেডিট কার্ড কিছুই নেই, এমনকি মোবাইল ফোনও নেই। রুবেলগুলো নিজের পকেটে ঢুকিয়ে নিল সাশা। লোকটার মুখ দেখে কিছু বিশেষত্ব চোখে পড়ল না, ভিড়ের মধ্যে হারিয়ে যাবার মতন চেহারা। লোকটার পা ধরে টানতে টানতে অন্য একটা গাড়ির নিচে ঢুকিয়ে দিল সে। তারপরেই নাদিয়ার ফোন এলো। একা বসে সে অধৈর্য। কি করছো তুমি? 20 মিনিট ধরে আমি একটা ওয়াইন নিয়ে বসে আছি, আসছো তো? সাশার কোনো স্থানীয় বান্ধবী নেই, আত্মীয় স্বজনও বিশেষ কেউ নেই। সেনাবাহিনীতে ছিল যখন তার মা বেঁচে ছিল। বাবার সঙ্গে যখন তার মায়ের বিচ্ছেদ হয়েছিল তখন তার 5 বছর বয়স। কোনো স্মৃতি নেই এখন। সেনাবাহিনী ছেড়ে গুপ্তচর সংস্থায় যোগ দেবার আগেই মা মারা যায়। ফুসফুসের ক্যান্সার হয়েছিল, 4th স্টেজে ধরা পড়ে। মা কবরে যাওয়ার পর সাশার আর কোনো পিছুটান ছিল না। কোনো বান্ধবীর সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলারও ইচ্ছে হয়নি। ওর এখনকার পেশার জন্য সেটা খুব সুবিধাজনকও হতো না। তার অধিকাংশ বান্ধবীর সঙ্গে সম্পর্ক শুধুমাত্র শারীরিক এবং ক্ষণস্থায়ী। নাদিয়ার সঙ্গেও তার সম্প্রতি আলাপ হয়েছে। সরি ডার্লিং, একটা কাজে আটকে গিয়েছিলাম, পৌঁছে গেছি, গাড়ি পার্ক করেই আসছি। সাশার কণ্ঠস্বর শুনে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারবে না কয়েক মিনিট আগে কি হয়েছে তার সঙ্গে। রেস্তোরাঁয় যেতে যেতে দ্বিতীয় লোকটার আগ্নেয়াস্ত্রটা দেখছিল সাশা। খুবই পরিচিত, গ্রাজ অটোমেটিক। একটা খটকা মাথায় নিয়ে পিস্তলটা জ্যাকেটের পকেটে চালান করে রেস্তোরাঁয় ঢুকল সাশা। দেরি হবার কারণ হিসেবে নাদিয়াকে একটা মন করা গল্প বলতে বলতে ওর জন্য আবার ওয়াইন এবং নিজের জন্য হুইস্কির অর্ডার দিল সে, সঙ্গে কিছু মুখরোচক টুকিটাকি। তারপর টয়লেট যাবার বাহানায় উঠে গিয়ে রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে দেখা করে বেসমেন্টে ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ডিং দেখতে চাইল। এসব কাজের জন্য ও সেনাবাহিনীর পুরনো পরিচয়পত্রটা ব্যবহার করে। ম্যানেজার খুব কুণ্ঠিতভাবে বলল, বেসমেন্টের পার্কিংয়ের জায়গায় সব ক্যামেরা গত 2 দিন ধরে কাজ করছে না। মুখে একটু বিরক্তির ভাব দেখালো, মনে মনে কিছুটা নিশ্চিন্ত হলো সাশা। ওর কোনো ছবি থাকবে না ক্যামেরায়। নিজেদের টেবিলে ফিরে আসার সময় ভাবছিল যারা তাকে আক্রমণ করতে এসেছিল তাদের কি উদ্দেশ্য ছিল। তারা জানল কি করে ও আজ এখানে আসবে? রেস্তোরাঁর টেবিল বুক করেছে নাদিয়া নিজের নামে। ঠিক এই সময় বেসমেন্টের ক্যামেরা অকেজো। আততায়ীকে শনাক্ত করা যায় এরকম কিছুই নেই। সাধারণত পেশাদার খুনিকে কাউকে খুন করার দায়িত্ব দিয়ে পাঠানো হলে এরকম সাবধানতা নেয় সংগঠিত অপরাধীর দলগুলো। এদের কি তবে রাশিয়ান মাফিয়া ব্রাতভা পাঠিয়েছিল? কিন্তু কেন? ব্রাতভা সরকারি গোয়েন্দাদের সচরাচর ঘাঁটায় না, জানে তাতে ভীমরুলের চাকে ঘা পড়তে পারে। ওদের বসার জায়গাটা রেস্তোরাঁর এক কোণে, জানলার পাশে। একটা দিকে অস্বচ্ছ কাচের পার্টিশন দিয়ে একটু আড়াল করা, সুদৃশ্য প্রবেশদ্বার থেকে কিছুটা দূরে। দরজার কাছে একজন ওয়েটার ওর সামনে দাঁড়িয়ে গেল, একটু নিচু হয়ে, যেন রাস্তা আটকাচ্ছে বলে ক্ষমা চাইছে। এরকম ভঙ্গিতে ফিসফিস করে বলল, মাফ করবেন স্যার, হুইস্কিটা খাওয়া এখানে নিরাপদ না। কথাটা বলেই পাশ কাটিয়ে দ্রুত বেগে চলে গেল। এত হঠাৎ ঘটল ঘটনাটা যে সাশা লোকটার মুখটাও ভালো করে দেখতে পায়নি।
টেবিলে পৌঁছে দেখে ইতিমধ্যেই ওয়েটার নাদিয়ার সামনে ওয়াইন আর তার জায়গায় হুইস্কি রেখে গেছে। এই ওয়েটারই কি ওকে সাবধান করল? কি হচ্ছে সব আজ ওর সঙ্গে? যাই হোক, সেসব পরে ভাবা যাবে। 6 ফুট 2 ইঞ্চি দশাশই শরীরটা নিয়ে চেয়ারে বসতে গিয়ে টেবিলে ধাক্কা লেগে দুজনের গ্লাসই উল্টে গেল। পাতলা কাঁচের ওয়াইন গ্লাসটা নিচে পড়ে ভেঙেই গেল। আওয়াজ শুনে দৌড়ে এলো দুজন ওয়েটার। 5 মিনিটের মধ্যে সব মুছে পরিষ্কার করে নতুন কভার পেতে দিল তারা। স্পাসিবা স্পাসিবা বলে ওদের হাতে কয়েকটা রুবেল ধরিয়ে দেয় সাশা। এবার আর হুইস্কি না বলে ভোদকার অর্ডার দিল নিজের জন্য। এইসবের মধ্যে নাদিয়ার মুখের দিকে আর চোখে দেখছিল সাশা। একটু কি হতাশ ভাব সেখানে? ধীরে সুস্থে ডিনার পর্ব শেষ করলো দুজনে। নিজের সম্পর্কে সাশা নাদিয়াকে যা বলেছে সেটা পুরোপুরি মিথ্যে নয়। বলেছে, আমি বিদেশ মন্ত্রকে চাকরি করি, বিভিন্ন দেশের দূতাবাসে আমার পোস্টিং হয়, মাঝে মধ্যে ছুটিতে দেশে ফিরি। নাদিয়া মস্কোর এক 5 তারা হোটেলে রিসেপশনে কাজ করে। এখনও ডিউটি ছিল সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত। এর আগে ওদের একবারই দেখা হয়েছে। আলাপটা 2-3 পাত্র মদ্যপানে সীমিত ছিল, বিছানা পর্যন্ত গড়ায়নি। নাদিয়ার কথায় সামান্য টান, সেটা রাশিয়ার কোন অঞ্চলে ধরতে পারেনি সাশা। তবে নাদিয়া বলে তারা বহুদিন ধরে সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা, সেখানেই পড়াশোনা করেছে, কিছুদিন চাকরিও করেছে। মস্কোতে বেশি মাইনের চাকরি পেয়ে 8 মাস আগে এসেছে। 1.5 ঘন্টা ধরে তাদের খাওয়া দাওয়া গল্পগুজবের মধ্যে সাশার মাথার মধ্যে একটা কথা ঘুরে ফিরে আসছে। ওই আততায়ীরা জানল কি করে ও আজ এই সময় এখানে আসবে? এর মধ্যে আর একটা চিন্তাও ছিল মাথায়, যে কোনো মুহূর্তে বেসমেন্টে মৃতদেহটা কারণ না কারো চোখে পড়বে। যে গাড়িটা নিচে রেখে এসেছিল তার মালিক গাড়ি বার করলেই দেখা যাবে, তাহলেই হইচই শুরু হবে, পুলিশ আসবে, ওর নিজের গাড়িটা বার করতে অসুবিধে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় সেরকম কিছুই হলো না। 1.5 ঘন্টার মধ্যে রেস্তোরাঁ থেকে বেরিয়ে ইচ্ছে করেই নিজে গাড়ি আনতে গেল না সাশা। দামি রেস্তোরাঁ, ভ্যালে পার্কিংয়ের ব্যবস্থা থাকে। গাড়ি রাখবার সময় পয়সা বাঁচালেও এখন ভরপেট পানভোজনের পর বাহুলগ্না এক সুন্দরীকে নিয়ে কার্পণ্য দেখাতে ইচ্ছে হলো না তার। নির্বিঘ্নে গাড়ি এসে গেল। এখনও মৃতদেহটা কারো চোখে পড়েছে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নিশ্চিন্ত হয়ে নাদিয়াকে পাশে বসিয়ে রওনা দিল প্রাক্তন কমান্ডো, সিক্রেট সার্ভিসের এজেন্ট আলেকজান্ডার কোমারোভ ওরফে সাশা। এবার জানতে হবে পুরো ঘটনায় নাদিয়ার কোনো যোগ সাজস আছে কিনা। সাশা চোখের কোণে মাঝে মাঝেই নাদিয়াকে লক্ষ্য করে যাচ্ছে, কোনো ভাবান্তর, কোনো অস্বস্তির চিহ্ন আছে কিনা দেখার জন্য। অপরিচিত ওই ওয়েটারটা কেন ওকে হুইস্কি খেতে বারণ করল? সে কি কিছু দেখেছিল? নাদিয়া কি ওর অনুপস্থিতির সুযোগ নিয়ে হুইস্কিতে কিছু মিশিয়েছিল? এত রাতে মস্কোর রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেছে, সেজন্য কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রেখে একটা পুরনো গাড়ি যে ওদের গাড়িটা অনুসরণ করছে সেটা লক্ষ্য করল সাশা। যে আততায়ী পালিয়ে গিয়েছিল সে? এরা কারা? বুঝতে হলে মুখোমুখি হতে হবে, জীবন্ত ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে। সম্ভবত নাদিয়া এদের সঙ্গেই আছে। ঠিক আছে, দেখা যাক জল কত দূর গড়ায়। মনে মনে ভাবল সাশা। নিজের অ্যাপার্টমেন্টের কাছাকাছি পৌঁছে হঠাৎ করেই অন্যদিকে গাড়ি ঘোরালো সে। নাদিয়া ওর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? মনে মনে হাসে সাশা। খুব বোকার মতন ধরা পড়ে গেল নাদিয়া। কোনোদিন ওকে ফ্ল্যাটে নিয়ে আসেনি, আগে বলেওনি কোথায় থাকে। এতক্ষণ চুপ করে বসেছিল নাদিয়া। অন্য রাস্তায় গাড়ি ঘোরাতেই প্রশ্ন করল। এর একটাই অর্থ, নাদিয়া বা ওর পিছনে যারা আছে তারা ওর বাড়ি আগে থেকেই চেনে। মস্কোতে অনেক জায়গায় দোকান রাত 11টা পর্যন্ত খোলা থাকে, অল্প কিছু দোকান সারা রাত খোলা রাখে। সাশার পরিচিত এক মদের দোকানের সামনে গাড়ি দাঁড় করালো। দোকানের মালিক বেশ বয়স্ক, একসময় পুলিশে চাকরি করত। ঘুষের টাকা দিয়ে ব্যবসা খুলে এখন বেশ ধনী হয়ে উঠেছে। দোকানের সামনে বেশি ভিড় নেই, 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। কাঁচের দরজার ভিতরে দেখা যাচ্ছে কাউন্টারের সামনে জনা 2-1 লোক দাঁড়িয়ে। রাস্তায় এই মুহূর্তে লোক নেই,
অল্প কুয়াশার জন্য উঁচু স্ট্রিট লাইটগুলো একটা ঝাপসা আলো ছড়াচ্ছে। বড় বড় গাছের ছায়া পড়ে রাস্তার মাঝে মাঝে অন্ধকারে ছোট ছোট দ্বীপ তৈরি হয়েছে। ইচ্ছে করেই এই জায়গাটা বেছেছে সে। নির্জন সরু রাস্তায় আক্রমণকারীরা সুযোগ নেবে আশা করা যায়। গাড়ির ইঞ্জিন বন্ধ করে চাবিটা খুলতে খুলতে দুটো জিনিস একসঙ্গে লক্ষ্য করল সে। নাদিয়ার ডান হাতটা ওর সঙ্গের নকল লুই ভিতনের ব্যাগটার ভিতরে, আর অনুসরণকারীর গাড়িটা ওদের ঠিক পিছনে। বিদ্যুৎ গতিত ওর বাঁ হাত দিয়ে নাদিয়ার হাতটা চেপে ধরে ব্যাগের ভিতর থেকে টেনে বার করল সাশা। যা অনুমান করেছিল তাই। হাতের মুঠোয় একটা ছোট্ট রিভলভার। সর্বশক্তি দিয়ে নাদিয়ার কবজিটা মুছড়ে দিল। আর্তনাদ করে রিভলভারটা ফেলে দিল মেয়েটা। পিছনের গাড়িটার হেডলাইট নিভে গেল। দরজা খোলার আওয়াজ পেতেই গাড়ি থেকে লাফিয়ে নেমেছে সাশা। নামার আগে তার বাঁ হাতে ছোট্ট একটা কঠিন আঘাত এনেছে নাদিয়া নামক মেয়েটির ঘাড়ে। সিটের উপর গড়িয়ে পড়ছে তার অচৈতন্য শরীরটা। পলাতক আততায়ীর থেকে কেড়ে নেওয়া আগ্নেয়াস্ত্রটা সঙ্গে আছে। ম্যাগাজিনে 8টা গুলি। তার নিজের আগ্নেয়াস্ত্র অফিসে জমা করে দিয়েছে। ঢাকায় পৌঁছালে আবার একটা পাবে। এর মধ্যে খোদ মস্কো শহরে এরকম একটা ঘটনা ঘটতে পারে কি করে বুঝবে সে? মদের দোকানের মালিক মিখাইল ডেভিডোভিচ পেসকভ তার ভালোই চেনা। তার সঙ্গেও আগ্নেয়াস্ত্র থাকে। রাতের মস্কো ইদানিং আর সম্পূর্ণ নিরাপদ নয়, বিশেষ করে ধনী ব্যবসায়ীদের জন্য। সাশা ইচ্ছে করলে এক দৌড়ে দোকানে ঢুকে পড়তে পারে, তবে অন্যদের বিপদে ফেলতে ইচ্ছে করল না। 2-3 জন লোকেদের মোকাবেলা সে খালি হাতেই করতে পারে। এখন তো একটা আগ্নেয়াস্ত্রও আছে। নিজের গাড়ির সামনে চলে এলো সাশা, মাথা নিচু রেখে। অনুসরণকারী গাড়িটার থেকে 2 জন নেমে এসেছে। দুজনেরই মাথায় টুপি, মুখে মাস্ক। বেসমেন্টের আততায়ীদের মতন দুজনেরই ডান হাত জ্যাকেটের ভিতরে। ওদের গাড়ির ইঞ্জিন চালু আছে, হেডলাইটও নেভায়নি। একজনের গলায় আওয়াজ শোনা গেল, আলেকজান্ডার কোমারভ, কোনো ঝামেলা না করে আমাদের সঙ্গে চলে এসো। তোমার কোনো বিপদ হবে না, না হলে তুমি একা আমাদের আটকাতে পারবে না। আরো লোক আসছে এবং তারা সবাই সশস্ত্র। কতক্ষণ আর তুমি একা লড়াই করতে পারবে? জবাবে শাসার গ্রাচ অটোমেটিক থেকে একটা গুলি বেরোলো। লোকটা গাড়ির দরজা খুলে একটু আড়াল নিয়ে দাঁড়িয়েছিল। অভ্যর্ত লক্ষ্যে তার ডান কাঁধে লাগলো গুলিটা। ছিটকে পড়ে গিয়ে একটা অশ্রাব্য গালি দিয়ে গাড়ির পিছনে আড়াল নিয়েছে। তার দিক থেকে উপরি উপরি কয়েকটা গুলি ছুটে এসে তার গাড়ির গায়ে বিঁধল। ভাগ্যক্রমে সাশার গাড়িটা পুরনো দিনের লাডা, মোটা স্টিলের পাত দিয়ে তৈরি ভারী গাড়ি। তেল বেশি খায় বলে অনেকদিন ধরেই সাশা ভাবছিল বিক্রি করে নতুন গাড়ি নেবে। আজ ভাগ্যকে ধন্যবাদ দিল সাশা। নতুন গাড়ির পাতলা স্টিলের পাত বন্দুক পিস্তলের গুলি আটকাতে একেবারে অক্ষম। পুরনো আমলের ভারী গাড়ি এখনও কাজে দিচ্ছে। সাশা দ্বিতীয় গুলিটা ওদের গাড়ির সামনের একটা টায়ার ফাটিয়ে দিল। এই গাড়ি নিয়ে পালানো সমস্যা হবে ওদের। ও নিজের গাড়ির সামনের চাকায় আড়াল নিয়ে কুঁজো হয়ে বসে আছে। সৌভাগ্যক্রমে একটু তেচড়াভাবে পার্ক করার জন্য সামনের বাঁ দিকের চাকা অনেকটাই তাকে ঢেকে রাখছে। না হলে নিচের দিক দিয়ে গুলি চালালে পায়ে লাগতে পারে। ওর পরের দুটো গুলি অন্য গাড়িটার হেডলাইট দুটো চুরমার করে দিল। এটা দরকার ছিল। ওরা এদিকটা স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু সাশা চোখে আলো পড়ার জন্য ভালো করে নিশানা করতে পারছিল না। হেডলাইট দুটো নিভে রাস্তা আগের মতন আলো আঁধারি হয়ে গেল। গুলির আওয়াজ শুনে মদের দোকানের ভেতর থেকে লোকে সাবধানে উঁকি ঝুঁকি দিচ্ছে। এখনই পুলিশে ফোন করবে নিশ্চয়ই। সাশার কাছে এখনো 4টে গুলি আছে। অপর দিক থেকে মাঝে মাঝেই গুলি আসছে। ওরা তৈরি হয়ে এসেছে। দূরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। পুলিশের গাড়ি সম্ভবত। মদের দোকানের দরজা সামান্য ফাঁকা হলো। একটা দোনালা বন্দুকের নল বেরিয়ে এসে আক্রমণকারীদের গাড়ির দিকে 2টো গুলি চালালো। অবাক হলো না সাশা। মিখাইল তার গাড়ি চেনে। তার পেশা সম্পর্কে সম্যক ওয়াকিবহল না হলেও আন্দাজ করে কিছুটা। বিপদ বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কৃতজ্ঞ বোধ করল সে। পুলিশের গাড়ির সাইরেন আর এক দিক থেকে হঠাৎ আক্রমণ শত্রুপক্ষকে ঘাবড়ে দিয়েছিল। রাস্তার অন্ধকারে সুযোগ নিয়ে দৌড়ে পালালো 2 জন। ভালো করে দেখা যাচ্ছে না বলে আর গুলি ছুঁড়ল না সাশা। ভালো করে দেখা যাচ্ছে না বলে আর গুলি ছুঁড়ল না সাশা। পথ চলতি কোনো গাড়িতে লাগতে পারে। 5 মিনিটের মধ্যে পুলিশিয়া লেখা 2টো গাড়ি এসে গেল। ইতিমধ্যে নাদিয়ার জ্ঞান ফিরেছে, তবে এক হাত দিয়ে নিজের ঘাড়ে হাত বুলিয়ে যাচ্ছে। যেখানে সাশা আঘাত করেছিল
সেই জায়গাটা লালচে হয়ে ফুলে গেছে। তাকে এনে মিখাইল পেসকোভের দোকানে বসানো হয়েছে। দোকানের অন্য খদ্দেররা পুলিশ আসার আগেই পালিয়েছে। আমি তোমার ওই লড়ঝড়ে গাড়িটা দেখেই চিনতে পেরেছিলাম। আশা করেছিলাম তুমি দোকানে এসে ঢুকবে। হঠাৎ গুলির শব্দ শুনে উঁকি মেরে দেখি আরেকটা গাড়ির পিছন থেকে দুটো লোক গুলি চালাচ্ছে। তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। ও লোকগুলো কে তা অবশ্য আমি জানি না, তোমার সঙ্গে কিসের শত্রুতা তাও জানা নেই। তাই ওদের দিকে তাক না করে ওদের গাড়িতে দুটো বড় বড় গর্ত করে দিয়েছি। কিন্তু এই ছুরিটা কে? অনেক ধন্যবাদ তোমাকে। এরা যে কে, আমার সঙ্গে এদের কিসের শত্রুতা তা আমিও জানি না। পুলিশ আসুক, বোঝা যাবে। পুলিশ অফিসারদের তার নতুন পরিচয়পত্র দেখালো সাশা, বিদেশ মন্ত্রকের 3rd সেক্রেটারি। তাদের হাতে নাদিয়াকে দেওয়া হলো না। সাশা নিজে ওকে জিজ্ঞাসাবাদ করতে চায়। পুলিশরা আসার আগে মিখাইলের সাহায্য নিয়ে ওর মুখ আর হাত বেঁধে গাড়ির ডিকিতে ঢুকিয়ে লক করে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর একজন পুলিশ অফিসার চাপা গলায় সাশাকে বলল, আমার মনে হচ্ছে আপনি সিক্রেট সার্ভিসের লোক, কিন্তু আমাকে তো একটা রিপোর্ট লিখতে হবে। সেই জন্য আপনাকে আর মিখাইল পেসকভকে একবার পুলিশ স্টেশনে যেতে হবে। এত গুলি চলেছে, এদের ফেলে যাওয়া গাড়িটাতে আপনার গাড়িতে গুলি লেগে গর্ত হয়ে গেছে, কেস তো হবেই। রহস্যময় আততায়ীদের গাড়িটাকে টেনে নিয়ে যাওয়া হলো থানায়। রিপোর্টে লেখা হলো এরা চেচেন আতঙ্কবাদীদের একটা ছোট্ট দল। ফাঁকা রাস্তায় মদের দোকানের ক্যাশ লুট করার উদ্দেশ্যে এসেছিল। ইতিমধ্যে সাশা ফোন করে তার বসকে আজ সন্ধ্যার সমস্ত ঘটনা জানিয়েছে। থানায় পৌঁছানোর আধ ঘন্টার মধ্যে এফএসবি থেকে 4 জনের একটা দল এসে সাশা আর মিখাইল পেসকভকে ছেড়ে দিতে বলল। তারা পুলিশকে বলল যা হোক একটা রিপোর্ট দিয়ে বিষয়টা চাপা দিতে। মিখাইল চলে যেতে এসএফবি বা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দলের নেতা সাশাকে বলল, মেয়েটা কোথায়? একটু ইতস্তত করে সাশা তার গাড়ির ডিকি খুলে দেখালো। তারা বলল, আমরা একে নিয়ে যাচ্ছি আমাদের হেডকোয়ার্টারে। সেখানে জানা যাবে কোন সন্ত্রাসী দলের সঙ্গে যোগাযোগ আছে। আর হ্যাঁ, রেস্তোরাঁর বেসমেন্ট পার্কিংয়ে মৃতদেহটাও পাওয়া গিয়েছে। আমরা আপনার দফতরের সঙ্গে কথা বলবো, দরকার হলে আপনাকে ডাকবো। কিন্তু অফিসার, আমি তো কাল বিকালের ফ্লাইটে দিল্লি যাচ্ছি। অসুবিধা নেই, ফোনে তো কথা বলা যায়। আপনার কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমরা তাতে ব্যাঘাত ঘটাতে চাই না। বাংলাদেশের দূতাবাসে ভিসা মঞ্জুর করা নাকি বিরাট গুরুত্বপূর্ণ কাজ। অফিসারকে ধন্যবাদ জানিয়ে নিজের আস্তানায় চলে গেল সাশা। যাবার আগে মিখাইলকেও আন্তরিক ধন্যবাদ জানালো। জিনিসপত্র গোছানো এখনো বাকি, রাতের মধ্যেই সব গুছিয়ে ফেলতে হবে। খান্না সাহেবের দেওয়া নাম্বারটাতে ফোন করতে একজন খুব ভারী গলায় আরবিতে তার পরিচয় জানতে চাইল। নাম বলতে লোকটা হিন্দিতে জিজ্ঞেস করল, কোথা থেকে পেয়েছে সে নাম্বারটা? একটু ইতস্তত করে সে বলল, মিস্টার খান্না। অপরদিকে লোকটা আর কোনো প্রশ্ন করল না। একটা ঠিকানা দিয়ে বলল 1 ঘন্টার মধ্যেই সেখানে চলে আসতে। কথাবার্তা সব সেখানেই হবে। 1 ঘন্টা পর হাসপাতালের কাছে একটা কফি শপে লোকটার সঙ্গে দেখা হতে একটু অবাকই হলো হর্ষ মাথুর। গলার আওয়াজ যার অত ভারী, তার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চির বেশি নয়। রোগা পাতলা বৈশিষ্ট্যহীন চেহারা। কথা বলার সময় তার চোখ চারদিকে ঘুরছে, যেন সে যে কোনো সময় বিপদের আশঙ্কা করছে। লোকটা নিজের নাম বলল খালিদ, শুধু খালিদ, আর কিছু না। এটাও সত্যি নাম বলে মনে হলো না হর্ষের। তাকে অনিমেষের বিপদ সম্পর্কে ওপর যতটা বলা যায় সব বলল হর্ষ। খান্না সাহেব যেরকম নির্দেশ দিয়েছেন সব চুপচাপ শুনল লোকটা। তারপর বলল, ঠিক আছে, আমি তোমাদের ওই দাস সাহেবকে পুলিশের নজর এড়িয়ে ইন্ডিয়া ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারবো আশা করি। কিন্তু হ্যাঁ, আগে থেকে বলছি, খরচ কিন্তু আছে। সাধারণ কেসে আমি অন্তত 50 থেকে 70 হাজার দিরহাম নিয়ে থাকি, কারণ অনেককে দিতে হয়, রিস্কও আছে। তবে খান্না সাহেবের কেস তো, সেজন্য আমার কমিশনটা সত্যি কথা বলতে নেব না, ওর কাছে আমি ঋণী। তাহলেও 20 থেকে 30 হাজার কিন্তু দিরহাম লাগবে। এত লাগবে? আরে আপনার লোককে দুবাই পুলিশ খুঁজছে বললেন তো, তাও আবার ড্রাগস স্মাগলিং এর কেসে। কতজনকে টাকা দিতে হবে আপনি জানেন? 30 হাজার দিরহাম তো কিছুই না।
এটা 1,00,000-1,50,000 দিরহামের কেস, বুঝলেন? সে তো সাজানো কেস। যাই হোক, আমাকে খান্না সাহেবের সঙ্গে কথা বলতে হবে। খালিল উঠে পড়ল, বলল, ঠিক আছে, তা কথা বলে আজকে কিন্তু ফোন করবেন আমাকে। তবে হ্যাঁ, একবার দুবাই পুলিশের নারকোটিক ডিপার্টমেন্টের হাতে গিয়ে পড়লে কিন্তু আমার কিছু করার থাকবে না, আগে থেকে বলে দিলাম। খান্না সাহেব হাসপাতাল থেকে 2-3 জনকে ফোন করে টাকার ব্যবস্থা করে ফেললেন। হর্ষ মাথুর খালিলকে দেখে খুব একটা ভরসা পাচ্ছিল না কদ্দূর কি করতে পারবে, কিন্তু দেখা গেল লোকটা সত্যিই কাজের। 2 দিনের মধ্যে অনিমেষ দাস আরও 7 জন বেআইনি অনুপ্রবেশকারীর সঙ্গে দিল্লিগামী একটি বিমানে সারজা ছেড়ে চলে গেল। কোনো অজ্ঞাত কারণে বা নিছক সৌভাগ্যবশত তার আঙুলের ছাপ রেটিনা স্ক্যান রেকর্ড দুবাই পুলিশের ডেটাবেসের সঙ্গে না মিলিয়ে সারজার ইমিগ্রেশন পুলিশ অন্যদের সঙ্গে প্লেনে বসিয়ে দিয়ে আসে। অনিমেষ এমিরেটস ছাড়ার পরই দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে তার সমস্ত কূটনৈতিক রক্ষা কবচ তুলে নেওয়া হলো, অর্থাৎ সংযুক্ত আরব এমিরেটসের দেশগুলি তার জন্য এখন বিপজ্জনক। মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের খাতায় সে একজন পলাতক অপরাধী। এই বিজ্ঞপ্তিতে সই করেছেন বরদার আজম। খান্না সাহেব এখনও হাসপাতালে। কবে সুস্থ হয়ে নিজের পদে ফিরে আসবেন এবং আদৌ আসবেন কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেছে। অনিমেষ এক সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছল কপরদক শূন্য অবস্থায়, সঙ্গে শুধু খালিলের দেওয়া একটা জাল পাসপোর্ট। যখন অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো দেশে ফেরত পাঠানো হয় তখন তাদের প্রথমে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে অনিমেষের ক্ষেত্রে সেসব কিছু হল না। খান্না সাহেব বিদেশ মন্ত্রকে এবং রয় সদর দপ্তরে খবর দিয়ে রেখেছিলেন। একজন অফিসার ওর সঙ্গে অপেক্ষা করছিলেন। নিজের পরিচয়পত্র দেখিয়ে দ্রুত গতিতে ওকে নিয়ে বিমানবন্দর থেকে বার করে নিয়ে বাইরে অপেক্ষারত গাড়িতে বসানো হলো। গত কয়েকদিন দুঃস্বপ্নের মতন কেটে গেছে। নিজের দেশে ফিরে এই প্রথম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অনিমেষ। সত্যি খুব বোকার মতন ওদের ফাঁদে পা দিয়েছিল সে, কিন্তু ওরা কারা? ওকে ভয় দেখানো হলো যেন রোগ আর স্পাইডারের বিষয়ে আর খোঁজ খবর না করে। তারপর অনেকটা হলিউড সিনেমার কায়দায় পুড়িয়ে মারার চেষ্টা হলো। সোজাসুজি মেরে ফেলল না কেন? সেটাই তো যুক্তিযুক্ত হতো। হর্ষের কাছ থেকে যতটুকু জেনেছে তা থেকে মনে হয় ওর অপহরণকারীদের সঙ্গে দুবাই পুলিশের যোগসাজশ আছে। অবৈধ অনুপ্রবেশকারীদের ভেগ ধরে প্রায় নির্বিঘ্নে দেশে ফিরে আসাটাও বড় সহজের হলো বলে মনে হচ্ছে। রহস্যটা থেকেই যাচ্ছে। আজ রাতের মতন একটা সরকারি অতিথিশালায় ওর থাকার ব্যবস্থা হলো। অনেক রাত হয়ে গিয়েছিল বলে দোকানপাট সব বন্ধ। একই জামা কাপড় পরে আছে কদিন ধরে। জিওকে নিতে এসেছে, সে কিছু টাকা দিয়ে চলে গেছে, বলেছে কাল এসে অফিসে নিয়ে যাবে। ঘরের লাগোয়া বাথরুমে ঢুকে ভালো করে স্নান করে শুধু অন্তর্বাস পরেই শুয়ে পড়ল অনিমেষ। শারীরিক ক্লান্তির থেকে মানসিক উদ্বেগ অনেক বেশি ছিল। সেটা চলে যাওয়ার পর 2 চোখ জুড়ে পাহাড়ের মতন ঘুম এলো। গেস্ট হাউসের ঘরে বিছানার পাশে টেবিলে একটা ইন্টারকম ছিল। সেটা বেজে উঠতে ঘুম ভাঙল অনিমেষের। হাতে ঘড়ি নেই, সঙ্গে সেলফোন নেই। জানলার বাইরে রোদ্দুর দেখে মনে হলো বেশ বেলা হয়ে গেছে। ইন্টারকমে গেস্ট হাউসের কেয়ারটেকার জানালো 8টা বাজে। 9টার সময় অফিস থেকে গাড়ি আসবে ওকে নিতে। চা এখনই পাঠিয়ে দেওয়া হচ্ছে। 8:30টায় ব্রেকফাস্ট দেওয়া হবে নিচের হলে। বাথরুমে নতুন ব্রাশ, পেস্ট, চিরুনি ছিল। ডিসপোজেবল রেজারও ছিল। যথাসম্ভব নিজেকে ভদ্রস্থ করে নিল অনিমেষ। জামা কাপড় বেশ ময়লা হয়েছে, ঘামের গন্ধ ছড়াচ্ছে। কিছু করার নেই। গতকাল যে অফিসার ওকে নিতে এসেছিলেন সেই ভদ্রলোক আজকেও এসেছেন। খুব স্বল্পভাষী, কথার টানে মনে হলো দক্ষিণ ভারতীয়। এসে ওকে একটা ব্যাগ দিলেন, যার মধ্যে ওর মাপের এক সেট শার্ট, প্যান্ট ও অন্তর্বাস রাখা আছে, আর একটা বড় প্লাস্টিকের খালি প্যাকেট। অফিসার বললেন, আমার একটু আগে আসা উচিত ছিল, তোমার পোশাকটা পেতে দেরি হলো। আরেকবার স্নান করতে হবে তোমাকে। অনিমেষ অবাক হল, বলল, ঠিক আছে, আমি এই ময়লা জামা কাপড়গুলো ছেড়ে আবার স্নান করছি। এগুলো ওই প্লাস্টিকের ব্যাগে ভরে জিপ লক করে দিতে হবে তো? হ্যাঁ, তুমি তো জানো কি করতে হবে। রয়ের হেডকোয়ার্টারে প্রথমে ওর নানা রকম পরীক্ষা হলো। স্ক্যান করা হলো আপাদমস্তক।
ওর পোশাক তন্ন করে পরীক্ষা করে জ্বালিয়ে ফেলা হলো। কোনো এজেন্ট শত্রুপক্ষের হাতে বন্দী থাকলে এসব হয়েই থাকে। তার শরীরের মধ্যে লুকোনো মাইক্রোফোন থাকতে পারে, তাকে কোনো মারাত্মক ছোঁয়াচে জীবাণু দিয়ে সংক্রামিত করা হতে পারে। একটাই সমস্যা, এখানে শত্রুপক্ষকে বোঝা যাচ্ছে না। এইসব পরীক্ষা নিরীক্ষাতে বিকেল হয়ে গেল। 5টার সময় তাকে 2 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দেখা করতে পাঠানো হলো। দুজনের একজন পদমর্যাদায় সুরিন্দর খান্নার সমান, অপরজন এক ধাপ ওপরে। এ সমস্ত মিটিংয়ে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তরটুকু শুধু বলা চলে, তার বাইরে কোনো কথা বলার নিয়ম নেই বিনা অনুমতিতে। পদমর্যাদায় যিনি খান্না সাহেবের ওপর, সেই রাজীব সিনহাই কথা বলছিলেন। তিনি বেইরুটের ঘটনা, রুগ বা স্পাইডারের কথা তুললেনই না। তার প্রশ্ন মূলত রেস্তোরাঁয় হেতাল ওরফে নসরিনের সঙ্গে সাক্ষাৎকার, কিভাবে সে কোকেনের প্যাকেটটা এগিয়ে দিয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। অনিমেষের অপহরণকারীদের বিষয়ে খুব একটা প্রশ্ন করলেন না মিস্টার সিনহা। অন্যজনের সঙ্গে ওর সামান্য 2-একটা যে কথা হলো, তাতে মনে হলো ওরা প্রতিবেশী দেশকেই সন্দেহ করছেন। এত অতি সরলীকরণ দেখে মনে মনে অবাক হলেও অনিমেষ চুপ করেই থাকল। 6টার সময় অফিসের গাড়ি যখন ওকে নিয়ে গেস্ট হাউসের দিকে রওনা দেবে, একজন ওর হাতে একটা কাগজ দিয়ে প্রায় চোখে পড়ে না এমন একটা ইশারা করে গেল। লোকটা তার চেনা কেউ নয়, তবে ওই ইশারার মানে অনিমেষ জানে। কাগজটায় যা লেখা আছে তা পড়ে ওটা জ্বালিয়ে ফেলতে হবে। এদিক ওদিক দেখে চিরকুটটা পকেটে রেখে দিল। আজ ওকে আরও কিছু টাকা দেওয়া হয়েছে, ফোন ইত্যাদি কাল পরশু এসে যাবে। গেস্ট হাউসে যাবার সময় রাস্তায় গাড়ি থামিয়ে 1 প্যাকেট সিগারেট কিনল অনিমেষ। ধূমপানের বা মদ্যপানের অভ্যাস নেই, তবে কখনো সখনো 2-একটা শুকটান দিতে বা ক্লান্ত হলে একটা ঠান্ডা বিয়ার খেতে ইচ্ছে হয়। আজ হঠাৎ ইচ্ছে করল সিগারেট খেতে। ওদের গেস্ট হাউস দিল্লির চাণক্যপুরী এলাকায়। সেখানে বহু দেশে দূতাবাস আছে, নানা দেশের কূটনৈতিকদের বাসস্থান সেখানে। স্বাভাবিক কারণেই পুলিশের কড়া পাহারায় থাকে এ অঞ্চল। গেস্ট হাউসের ভেতরে ধূমপান নিষিদ্ধ, তাই বাইরে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ধরালো অনিমেষ। শেষ করে ভিতরে ঢুকবে। অনেকদিন পর সিগারেট খেলে যা হয়, 2টো টানের পরই সামান্য মাথা ঘোরায়। ঠিক সেই সময় রাস্তার আলোটা আড়াল করে একটা দীর্ঘাকৃতি লোক সামনে থমকে দাঁড়িয়ে গেল। লোকটার মুখ দেখা যাচ্ছে না ভালো করে, তবে গলার স্বরটা পরিচিত। এক মুহূর্ত লাগলো অনিমেষের মনে করতে, তারপরেই বলে উঠল, ইজ ইট সাশা? কি আশ্চর্য, তুমি এখানে কি করে এলে? 1 পা সরে পাশের দিকে যেতেই সাশার মুখের একদিক দেখতে পেল অনিমেষ। সাশার বাড়ানো হাত নিজের ডান হাতে ধরে বলল, আরে বাপ রে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, আমিও তো ভাবিনি তোমার সঙ্গে আবার দেখা হবে, তাও আবার তোমার নিজের দেশে। অল্প কয়েকদিন তারা একসঙ্গে কাজ করেছে বেইরুটে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে রোগে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে। আহত হয়ে একই হাসপাতালে ভর্তি ছিল। সচরাচর যা দেখা যায় না 2 ভিন্ন দেশের গুপ্তচরদের মধ্যে। ওদের দুজনের মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছিল। অনিমেষ সত্যি সাশাকে দেখে খুশি হল। নিজের ভবিষ্যৎ নিয়ে হাজার দুশ্চিন্তার মধ্যেও মনটা ভালো হয়ে গেল। অনিমেষই প্রস্তাব দিল, আফ্রিকা অ্যাভিনিউতে একটা ভালো পাব আছে, খাবারও খুব ভালো, চলো ওখানে বসা যাক, যদি তুমি ফ্রি থাকো। সাশার কিছু কাজ ছিল না, উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছিল। এক কথায় রাজি হয়ে গেল সে। তবে দুজনের কেউই জানতে পারল না এক অদৃশ্য বৈদ্যুতিন চোখ তাদের অনুসরণ করছে। কাগজটায় লেখা ছিল, বুদ্ধিমান মানুষ তার জ্ঞান মাথার ভেতরেই রাখে। এ যুগে সক্রেটিস, গ্যালিলিও বা হাইপেশিয়া হয়ে লাভ নেই। কাগজটা টয়লেটে নিয়ে গিয়ে জ্বালিয়ে ছাইটা কামড়ে ফ্লাশ করে দিল অনিমেষ। অর্থ পরিষ্কার, স্পাইডার বা রোগ সম্পর্কে মুখ বন্ধ করে রাখাই নিরাপদ। এখন প্রশ্ন হচ্ছে, এই মাকড়সার জাল কতটা ছড়ানো? যা মনে হচ্ছে ওর নিজের সংস্থার মধ্যেও তাদের অনুপ্রবেশ ঘটেছে। সাশার অদ্ভুত অভিজ্ঞতা আর ট্রান্সফার শুনে মনে হচ্ছে ওর ওপরেও নজর রাখা হচ্ছে। কাগজটাই বা কে দিল? সে কি বন্ধু হিসেবে সাবধান করল, নাকি অপহরণকারীদের মতন আবার হুঁশিয়ারি দিল? ঘটনা ধীরে ধীরে বেশ জটিল হয়ে উঠছে। হেড অফিসে 2 দিন পর ওর রাজীব সিনহার দফতরে ডাক পড়ল।
ওকে নতুন কাজ দেওয়া হচ্ছে নেপালে। সেখানে ও ভারতীয় দূতাবাসের কর্মী হিসেবে যাচ্ছে না, অন্য পরিচয়ে গুপ্তচর বৃত্তি করতে পাঠানো হচ্ছে। এক আধা ভারতীয় মালিকানার ট্রাভেল এজেন্সির জনসংযোগ পদাধিকারী হয়ে কাঠমান্ডু যাবে অনিমেষ দাস নয়, রাকেশ চৌধুরী। দূতাবাসের যিনি রয়ের স্টেশন চিফ, কাগজে কলমে তার উপরওয়ালা হলেও তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা চলবে না। সবকিছু হবে এক হ্যান্ডেলারের মাধ্যমে। দুবাইয়ের তার পদমর্যাদার তুলনায় এটা প্রায় অবনমন বলা যায়। তবে রাজীব সিনহা বললেন, নেপাল হয়ে ভারতে আগে যেমন জাল টাকা এবং মাদক ভারতে ঢুকত, সেটা গত 10-12 বছরে কমে এসেছিল, এখন নাকি আবার শুরু হয়েছে। তার সঙ্গে আসছে ছোট আগ্নেয়াস্ত্র। অবশ্যই উৎস আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী দেশ। এছাড়া নেপাল সরকার এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। সেই সুযোগে চীন নেপালের সাধারণ মানুষদের মধ্যে খুব সূক্ষ্মভাবে ভারত বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে। নেপালিরা অনেকেই ভারতকে আর নিজের বন্ধু দেশ বলে মনে করেন। এসবের ওপর নজর রাখা প্রয়োজন। তাই কাঠমান্ডুতে অনিমেষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েই পাঠানো হচ্ছে। দূতাবাসের কর্মী হয়ে গেলে এসব ব্যাপারে খবর সংগ্রহ করা অসুবিধে হবে না। অনিমেষকে এখন মাস 2 দিল্লিতেই থাকতে হবে। নতুন কাজের ব্যাপারে ব্রিফিং চলবে, তার সঙ্গে চেহারার পরিবর্তন আনতে হবে। অনিমেষ দাসের পরিষ্কার করে দাড়ি গোঁফ কামানো মুখ ছিল। রাকেশ চৌধুরীর মুখে থাকবে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে চশমা, কপালের বাঁ দিকে একটা ছোট্ট জড়ুল। চুলের রং সামান্য লালচে করা হবে। মনে মনে একটু হতাশ হলেও অনিমেষ বাইরে উৎসাহ দেখালো নতুন দায়িত্বের জন্য। শনিবার অফিস থেকে ফেরার পর সাশার সঙ্গে আড্ডা মারবে কোনো একটা রেস্তোরাঁয় গিয়ে, এরকমই ঠিক ছিল। যেহেতু সাশা এখন অন্য দেশের এজেন্ট, নিয়ম অনুযায়ী তাকে অফিসে জানাতে হবে। সাশাকেও নিজের বসকে জানাতে হবে যে সে একজন রয়ের আন্ডারকভার এজেন্টের সঙ্গে দেখা করছে। দুজনের অবশ্য অনুমতি পেতে অসুবিধে হল না। এসব ক্ষেত্রে একটা শর্ত থাকে, যদি কথোপকথনের মধ্যে মনে হয় তার নিজের দেশের কাজে লাগবে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, তা অফিসকে রিপোর্ট করতে হবে। চাণক্যপুরের আফ্রিকা অ্যাভিনিউতে যে পাবে ওরা আগের দিন বসেছিল, শনিবার ওখানেই যাওয়া ঠিক করল অনিমেষ। সাশারও জায়গাটা পছন্দ হয়েছে। মোবাইলে কথা হলো দুজনে 8টার সময় রেস্তোরাঁয় পৌঁছবে। সাশার থাকার ব্যবস্থা হয়েছে যে গেস্ট হাউসে, সেটার থেকে 2 কিলোমিটারের কম দূরত্ব। অনিমেষের বাসস্থান আরও কাছে। ঘণ্টা 2 ওরা কাটালো। দুজনের কেউই হার্ড ড্রিঙ্কস নিল না। কয়েক ক্যান বিয়ার শেষ করল। খাওয়া শেষ করে রাস্তায় বেরোনোর পর ঝামেলাটা বাঁধল। দিল্লির রাস্তায় বেশি রাতে হঠাৎ বড় লোকদের ছেলেদের দামি গাড়িতে করে দাপিয়ে বেড়ানো ও তার সঙ্গে নানা রকম কুকর্ম করার ঘটনা প্রায়ই শোনা যায়। তবে চাণক্যপুরী এলাকায় নানা দেশের কূটনৈতিকদের বাস বলে পুলিশদের নজরদারি বেশ কড়া, তাই ওইসব নবানন্দরা এই অঞ্চলে বিশেষ উৎপাত করতে পারে না। রেস্তোরাঁ থেকে বেরিয়ে দুজনে সিগারেট ধরিয়ে গল্প করতে করতে ধীরে সুস্থেই হাঁটছিল ফুটপাত ধরে। রাস্তা দিয়ে একটা টয়োটা ফরচুনার যাওয়ার সময় একদিকের কাঁচ নাবিয়ে একটা বিয়ারের বোতল ছুঁড়ে দিল ওদের দিকে। বোতলটা সাশার পায়ের কাছে পড়ে সশব্দে ভেঙে গেল। গাড়ির ভিতর থেকে একাধিক কণ্ঠে হাসির আওয়াজ শোনা গেল, যেন খুব মজার ব্যাপার হয়েছে। অনিমেষ একটা ছোট্ট গালাগাল দিল। গাড়িটা আস্তেই চলছিল, যেন ওদের দিক থেকে একটা প্রতিক্রিয়া আশা করছিল। পায়ে পা লাগিয়ে ঝগড়া করার খুব পরিচিত কায়দা। হঠাৎ করেই ব্রেক দিয়ে থেমে গেল। ওদের দিকের দুটো দরজা খুলে নেমে এলো দুজন বছর 20-22 যুবক। একজনের মাথায় পাগড়ি, মুখ ভর্তি দাড়ি গোঁফ দুজনেরই। অনিমেষ বিয়ারের বোতলের ভাঙা টুকরোগুলো দেখিয়ে বলল, ये तेरा बाप का रास्ता है क्या? अभी साफ कर इसे। দুই মাস্তান থমকে যায় একটু। সাশার দশাসই চেহারা দেখে বোঝার চেষ্টা করে এদের সঙ্গে লাগা ঠিক হবে কিনা। ততক্ষণে গাড়ির ভিতর থেকে আরও দুজন নেমে এসেছে। তাদের একজনের হাতে আর একটা বিয়ারের বোতল। পাগড়িওয়ালা বলে বোতলটা ওদের মাথায় ভাঙতে। অনিমেষ জানে ওদের দুজন স্বচ্ছন্দে খালি হাতে 4 জনের এই দলটাকে ধরাশায়ী করতে পারে, কিন্তু এত রকম অদ্ভুত ঘটনা তাদের দুজনের সঙ্গে ঘটে চলেছে, তাতে সিঁদুরে মেঘ দেখলেও সাবধান হওয়াটাই ভালো। এটা সাধারণ রাস্তার মাস্তানি না এরাও ষড়যন্ত্র চক্রের অংশ কি করে বোঝা যাবে? যে ছেলেটা মারমুখী হয়ে এগিয়ে আসছিল তার হাত মুছড়ে এক নিমেষে মাটিতে শুইয়ে দিল অনিমেষ। পাগড়িধারী সর্দারজি এগিয়ে আসছিল।
অনিমেষ আঙুল তুলে বলল, আরে না না না, ঝামেলা করিস না, ফেসে যাবি তোরা। সাশার দিকে ইঙ্গিত করে বলল, এই সাহেব ফরেন ডিপ্লোম্যাটিক স্টাফ, আমি ওর বডিগার্ড, স্পেশাল কমান্ডো ফোর্সের লোক। রাস্তার সিসিটিভিতে সব ছবি আসছে। কমসে কম 10 বছরের জন্য জেলে যাবি, কোনো বাপ তোদের বাঁচাতে পারবে না। অনিমেষের এই হুমকিটা কাজ দিল। কথা না বাড়িয়ে চটপট গাড়িতে উঠে চম্পট দিল ঝামেলাবাজের দল। সাশা এক ফাঁকে ওদের নাম্বার প্লেটে ছবিও তুলে নিয়েছিল। তুমি ওদের কি বললে যে ওরা একেবারে ইঁদুরের মতো পালিয়ে গেল? এ দিল্লির কায়দা, এইসব উঠতি গুন্ডাদের একটু ভয় দেখাতে হয়। তাছাড়া আমি এই মুহূর্তে কোনো ঝামেলায় জড়াতে চাইছি না। কেন জানি না, আমার মনে হচ্ছে আমাদের ওপর সবসময় নজর রাখা হচ্ছে। गेस्ट हाउसे फिरते केयरटेकर বলল, साहब जी आपके साथ कोई मिलने आया है। অনিমেষ অবাক হল। রাত প্রায় 11টা বাজে, এখন কে তার সঙ্গে দেখা করতে এসেছে? বলল, কোথায় বসিয়েছ? কেয়ারটেকার জানালো তার ঘরেই অপেক্ষা করছেন আগন্তুক। রয়ের দেওয়া পরিচয়পত্র ছাড়া এই গেস্ট হাউসে প্রবেশ নিষেধ, তাই যেই এসে থাকুক রয়ের লোকই হবে। নিজের ঘরে ঢুকে দেখল মাথায় টুপি, মুখে মাস্ক পরে একজন বসে আছে ঘরের একমাত্র চেয়ারে। শুধুমাত্র টেবিলে রিডিং লাইটটা জ্বলছে বলে ঘরের আলোর থেকে অন্ধকার বেশি। অনিমেষ ঘরে ঢুকতেই আগন্তুকের গলা শোনা গেল, আগে দরজাটা বন্ধ করে দাও দাস। খান্না সাহেবের কণ্ঠস্বর চিনতে ভুল হলো না অনিমেষের। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি সন্তু। গল্পের অন্যান্য চরিত্রে যারা ছিলেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তবে আজকের জন্য এটুকুই, ফিরবো গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।